এগিয়ে যাচ্ছিলাম আমি, অথচ এগোনোর ইচ্ছা আমার ছিল না। আমি চাইছিলাম পিছু হটতে, সিঁড়ি বেয়ে নেমে আসতে, সেই মন্দির থেকে বহু দূরে পালাতে। কিন্তু আমি ছিলাম অক্ষম। অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম সুতো যেন অমোঘ আকর্ষণে টেনে নিয়ে চলেছিল আমায়। আমার চোখের সামনে গর্জন করে উঠেছিল গাঢ় অন্ধকার সমুদ্র। প্রচন্ড যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল মাথার ভিতরটা। স্মৃতি মুছে যাচ্ছিল দ্রুত বেগে। আমি বোধহয় তলিয়ে যাচ্ছিলাম থলথলে মাংসের গভীরে। তাদের চাপে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। খুব খুব সূক্ষ্ম কিছু একটা আমূল ঢুকে যাচ্ছিল আমার মস্তিষ্কের কেন্দ্রদেশ পর্যন্ত। আর আর তারপর সব ভয়ের কি নাম থাকে? সব ভয় কি সহজেই চেনা যায়, নাকি কোনো এক অজানা মুহূর্তে অজানা আশঙ্কায় মনের ভেতরটা কেঁপে ওঠে এক প্রচণ্ড ভয়ে, যে ভয়ের কোনো নাম নেই? অতীন্দ্রিয় জগতের এক ভয়ঙ্কর আহ্বান। বিভা ক্যাফেতে আজ শুনবেন সৃজিত সরকারের কলমে এক ভয়ের গল্প, ইরাবানের পান্থশালা। গল্প পাঠে অভিষেক। Is all that we see or seem but a dream within a dream? এডগার অ্যালান পো। স্বপ্নের বাঁকে আমরা কে না উপস্থিত হই, কে না হারিয়ে যাই তার অচেনা গোলক ধাঁধায়। নির্দিষ্ট বিন্যাস ছাড়াই তার বুনে চলা উপর্যুপরি অভিঘাতে কে না আহত হই প্রত্যেকে। এমনকি যাদের দৃশ্য জগৎ কার্যত অন্ধকার, সেই অন্ধ মানুষরাও তাদের মতো করে স্বপ্নকে কাছে পেয়ে থাকেন। তাদের যা যা ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি আছে, সেসবের মাধ্যমেই রচিত হয় তাদের নিজস্ব স্বপ্নের ভুবন। অসম্ভব সেখানে সম্ভব হয়ে ওঠে পলকের মধ্যে, অবাস্তব হয়ে ওঠে বাস্তব। যদি জিজ্ঞাসা করা হয় স্বপ্ন কি বা স্বপ্নের উৎস কি, তবে কি কি হতে পারে তার সম্ভাব্য উত্তর? নিদ্রামগ্ন অবস্থায় আমাদের অবচেতন আমাদেরকে যে আপাত অবাস্তব কিংবা প্রায় অসম্ভাব্য কাহিনী শোনায়, তারই নাম কি স্বপ্ন? নাকি জ্ঞানত কিংবা অজ্ঞানত প্রত্যাশার যে বীজকে আমরা লালন করি, আমাদের দৃষ্টির আড়ালেই যার অঙ্কুর একসময় কিশলয় হয়ে ওঠে? অর্ধ সচেতন অবস্থায় তার নবীন পাতার স্পর্শকে অনুভব করার নাম কি স্বপ্ন? নাকি এসব কিছুই নয়, ঘটতে চলা বাস্তবের সামান্য আভাসকে অর্ধবিকৃত অর্ধবিবৃত রূপে আগে থেকেই দেখে নেওয়াকে স্বপ্ন বলে? জানি না। অবশ্য শুধু আমি কেন, অনেক বড় বিশারদরাও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। কিছু সম্ভাবনা আর কিছু তত্ত্বের সীমানায় গিয়ে শেষ হয়ে গেছে তাদের যুক্তি বুদ্ধির দৌড়। তারা মাথা খুঁড়েছেন, সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন সীমাবদ্ধতার দিগন্ত রেখা পার করার, কিন্তু স্বপ্নের রহস্য তাদের কাছে অধরাই থেকে গেছে। আর আমাদেরকেও সন্তুষ্ট থাকতে হয়েছে অসম্পূর্ণ কিছু ব্যাখ্যা নিয়ে। স্বপ্ন সম্পর্কে আমারও জ্ঞান বাকিদের থেকে বেশি কিছু নয়, তবে এইটুকু আমি জানি, স্বপ্ন এমন এক মানচিত্রহীন অরণ্য যার কোনো শেষ নেই, যার কোনো শেষ থাকতে পারে না। সেখানে প্রবেশ করলে হেঁটে চলতেই হয় ঘুম না ভাঙা পর্যন্ত। এমনকি কখনো কখনো জাগ্রত অবস্থাতেও নাছোড়বান্দা হন্তারকের মতো তাড়া করে বেড়ায় সে। বাস্তব যেমন অনেক সময় স্বপ্নকে নিয়ন্ত্রণ করে, তেমন কখনো কখনো স্বপ্ন হয়ে ওঠে বাস্তবের নিয়ন্ত্রক।
আর এই স্বপ্ন আর বাস্তবে দড়ি টানাটানির মধ্যে পড়ে নিষ্পেষিত হতে হয় এই 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 আমার মতো কতিপয় কিছু মানুষকে। প্রতি রাতে একটা স্বপ্ন দেখতাম আমি। ঠিক কবে থেকে যে স্বপ্নটা আসতে শুরু করেছিল আর কতদিন ধরে যে চলেছিল তা বলতে পারবো না। শুধু মনে আছে বাজারে প্রচুর ঋণ করে ফেলেছিলাম আমি। দেনাদারদের চাপে অতিষ্ঠ হয়ে একদিন বাসভবনের আনাচে কানাচে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। উল্টে পাল্টে দেখছিলাম ধুলোর আস্তরণে ঢাকা পড়ে যাওয়া তরঙ্গগুলো। খুঁজছিলাম ইঁদুর এবং পোকামাকড়ের বাসা হয়ে যাওয়া কুলঙ্গিগুলো। উদ্দেশ্য ছিল যদি পূর্বপুরুষদের রেখে যাওয়া কোনো গোপন সম্পত্তির হদিশ পাই তবে হয়তো পাওনাদারদের আরো কিছুদিন ঠেকিয়ে রাখতে পারবো। কিন্তু বারে বারে হতাশ হতে হচ্ছিল আমাকে। পাথরের রুক্ষ দেওয়াল এবং ধুলোবালি স্তূপে বৃথা অন্বেষণ করে করে ক্লান্ত হয়ে উঠছিল আমার রং তুলিতে অভ্যস্ত হাতগুলো। দুর্গের একটা ঘরে আমাদের প্রবেশ নিষেধ ছিল। নিষেধের কারণ সম্পর্কে তেমন কোনো বিশেষ ব্যাখ্যা ছিল না। শুধু আমার বাবার মুখে শুনেছিলাম ওই ঘর থেকে নাকি আমাদের বংশের কয়েকজন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছিল। বহু অনুসন্ধানের পরেও তাদের অন্তর্ধানের কারণ সম্বন্ধে ন্যূনতম ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই ওই ঘরটাকে আমাদের পরিবারে অশুভ হিসাবে গণ্য করা হতো। কুসংস্কার, শুভাশুভ, নিষেধ, অলৌকিকতা এসব কোনোদিন আমাকে কোনো কিছু করার ব্যাপারে হতোদ্যম করতে পারেনি। তাছাড়া নিষেধকারীরাও আর কেউ জীবিত ছিলেন না, আর দরজার তালার অটুট অবস্থাও বজায় ছিল না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই নীতিতে বিশ্বাস করে একদিন আমি পেরিয়ে গিয়েছিলাম সেই ঘরের চৌকাঠ। খুলে দিয়েছিলাম শতাব্দীর পর শতাব্দী ধরে বন্ধ থাকা জানালাগুলো। জরা ভারে জীর্ণ দীর্ণ জিনিসপত্র ঘেঁটে ঘেঁটে দেখছিলাম পরম আগ্রহে। ঠিক সেই সময় আমার হাতে উঠে এসেছিল বিবর্ণ কিছু পৃষ্ঠার গোছা। ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে তাতে লেখা ছিল কিছু। তবে তবে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল শেষ পৃষ্ঠায় থাকা একটা স্বাক্ষর, যা ছিল আমারই এক স্বনামধন্য পূর্বপুরুষের। হয়তো কোনো বিস্তৃত সম্পত্তির দলিল হবে, কিংবা কোনো গুপ্তধন পাওয়ার নকশা। এই আশা নিয়ে আমি পড়তে শুরু করেছিলাম সেগুলো। কি যে পড়েছিলাম এখন আর স্পষ্ট স্মরণ করতে পারি না। এমনকি সেটা কোনো রোজনামচা ছিল নাকি অলৌকিক উপন্যাসের খসড়া ছিল, নিষিদ্ধ বিদ্যার ব্যবহারিক তত্ত্ব ছিল নাকি অলিক কোনো স্বপ্নের ধারা বিবরণী ছিল, তাহাও আজ আর নিশ্চিতভাবে বলতে পারবো না। শুধু মনে আছে কিছু দুর্বোধ্য শ্লোকের মতো জিনিস ছিল, কিছু অজানা শহরের নাম ছিল, কিছু অচেনা গোষ্ঠীর উল্লেখ ছিল, কিছু কিছু রহস্যময় রেখাচিত্র ছিল, আর ছিল এক অমোঘ আকর্ষণ, যে আকর্ষণ আমাকে বাধ্য করেছিল সম্পূর্ণ পাণ্ডুলিপিটা পড়তে। ঠিক এর কিছুদিন পর থেকেই স্বপ্নটা দেখতে শুরু করেছিলাম আমি। সেই স্বপ্নে কোনো বৈচিত্র্য ছিল না। অবিকল একই দৃশ্যপট রিলের মতো ঘুরে ঘুরে প্রতিদিন তাড়িত করত আমাকে। সারাদিন ধরে কঠোর পরিশ্রম করতে হতো আমাকে। অসংখ্য মানুষের প্রতিকৃতি আঁকতে হতো, বিভিন্ন ইমারতের রেখাচিত্র আঁকতে হতো, বিচিত্র বিচিত্র নিসর্গ চিত্র আঁকতে হতো। তারপর যখনই চোখের পাতা নেমে আসতো ভারী হয়ে, জগৎ সংসার ভরে উঠত অনিবার্য অন্ধকারে, তখনই সেই অন্ধকারের শরীরে তৃষ্ণার্ত জোকের মতো আস্তে আস্তে জাঁকিয়ে বসত সে। যদিও আমি জানতাম যে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক কিছু নয়, বরং অন্ধকারাচ্ছন্ন একটা ঘুমের থেকে স্বপ্নমেদুর ঘুম অনেক গুণ ভালো। তার উপর অনেক সময় স্বপ্ন থেকেও পাওয়া যায় বিমূর্ত শিল্পের বিষয়বস্তু। তবে সেই স্বপ্নটা ছিল অস্বাভাবিক। প্রতিদিন একই স্বপ্ন দেখার কারণে তার অস্বাভাবিকত্ব বৃদ্ধি পেয়েছিল অনেক বেশি পরিমাণে।
স্বপ্নে একটা দরজা দেখতে পেতাম আমি। হ্যাঁ, দরজা। সুউচ্চ সেই দরজা আকারে প্রায় একটা মিনারের সমান ছিল। ধবধবে সাদা ছিল তার রং, আর তার সর্বাঙ্গ জুড়ে নিপুণ আলপনার মতো খোদাই করা থাকত সোনালি জাফরির সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ। মৃদু এক শীতল আলো নির্গত হতো তার থেকে, যার তুলনা শুধুমাত্র গভীর সমুদ্রে বসবাসকারী শতপ্রভ প্রাণীদের আলোর সঙ্গেই হতে পারে। হয়তো হয়তো সোনা দিয়েই প্রস্তুত করা হয়েছিল সেই সব আশ্চর্য নকশা, অথবা সেসব ছিল পৃথিবীর বাইরে থেকে নিয়ে আসা কোনো ধাতু, যা দেখতে ছিল অবিকল সোনার মতো। পেশায় আমি ছিলাম শিল্পী, সুতরাং বিভিন্ন রকম শিল্পকর্মকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অভ্যেস যেমন আমার ছিল, তেমনি ছিল অনেক অপ্রচলিত শিল্পরীতি সম্পর্কে গভীর জ্ঞান। তবুও সেই দরজার নির্মাণ কৌশল ছিল আমার জ্ঞানের বাইরে, যেন প্রাগৈতিহাসিক কালের কোনো আশ্চর্য স্থপতি, যার মধ্যে সঞ্চারিত হয়েছিল রহস্যময় কোনো দৈব শক্তি, যার মেধা এবং প্রাজ্ঞতা ছিল বাস্তব ব্যাখ্যার অতীত। সে তার সমস্ত সৃজনশীলতাকে নিংড়ে সৃষ্টি করেছিল সেই দরজা। সেই দরজার আশেপাশে আর কোনো কিছুর অস্তিত্ব থাকত না, না কোনো গাছ, না কোনো প্রাণী, আর না অন্য কোনো দরজা বা প্রাচীর। সর্বত্র শুধু স্তূপ হয়ে থাকত তাল তাল অন্ধকার, আর সেই নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে অলৌকিক মশালের মতো উদ্ভাসিত হয়ে থাকত সেই অলীক দরজা, যেন সেই দরজা ছিল এক আদিম আরাধ্যের প্রতীক, কিংবা সেই আরাধ্য স্বয়ং। দরজার ওপারে যে কি থাকতে পারে সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না আমার, অথচ ওপারের জগৎ সম্পর্কে জানার নিদারুণ কৌতূহল ঘুণ পোকার মতো কুড়ে কুড়ে খেয়ে ফেলত আমাকে। যতবার আমি সেই দরজার সামনে গিয়ে দাঁড়াতাম, মাথার মধ্যে এক আশ্চর্য যন্ত্রণা অনুভব করতাম। চিনচিন চিনচিন চিনচিন, যেন কেউ তীক্ষ্ণ শলাকা দিয়ে ক্রমাগত বিদ্ধ করত আমার মস্তিষ্ক। আমার নরম ঘিলু খুঁচিয়ে খুঁচিয়ে কোনো কিছুর অনুসন্ধান করত, কিংবা অত্যুচ্চ কম্পাঙ্কের স্বরে কেউ যেন আমাকে ক্রমাগত আহ্বান জানিয়ে চলত, আর তার স্বর ধারালো ছুরির মতো গেঁথে যেতে থাকত মাথার ভিতরে। সেই অদৃশ্য আক্রমণকে রোধ করার কোনো পন্থাই আমার জানা ছিল না। কে এসবের জন্য দায়ী ছিল, কি ছিল তার উদ্দেশ্য, সেসব সম্পর্কে ন্যূনতম ধারণাও ছিল না আমার। কাউকে দেখতে পেতাম না আমি। স্বপ্ন জগতের বাসিন্দা ছিলাম শুধু দুজন, সেই দরজা আর আমি। কোনো দিন আমি সেই দরজায় করাঘাত করতাম, আশা করতাম হয়তো ওপারের কেউ শুনতে পেলেও পেতে পারে। কে জানে, হয়তো সে দয়া পরবশ হয়ে খুলেও দিতে পারে প্রবেশপথ। কোনোদিন আবার একটা ছিদ্র খুঁজে পাওয়ার জন্য উদ্বেল হয়ে উঠতাম। ভাবতাম সেই ছিদ্র দিয়ে হয়তো অধরা জগতের অংশবিশেষ চোখে পড়লেও পড়তে পারে, আর তার থেকে আমি কল্পনা করে নিতে পারি সম্পূর্ণ ছবিটা। কিন্তু বারবার ব্যর্থ হতাম আমি। বারবার ভেঙে চুরমার হয়ে যেত আমার সব আশা, সব আন্দাজ। মাথা যন্ত্রণাটা যথেষ্ট কষ্ট দিলেও স্বপ্ন বলে হয়তো অন্যান্য শারীরিক যন্ত্রণা আমাকে অতখানি গ্রাস করতে পারত না। কিন্তু গভীর এক অবসন্নতা ক্লান্ত করে তুলত আমাকে। ধৈর্যের সেতু ছিঁড়ে পড়ত অধৈর্যের নদীতে। ঘুম ভেঙে জেগে ওঠার পরও থেকে যেত সেই অবসন্নতার রেশ। এক পাশবিক প্রবৃত্তি যেন জেগে উঠত আগ্নেয়গিরির মতো। সব ছবি ছিঁড়ে কুটি কুটি করে ফেলতে সাধ হতো, সব তুলি ভেঙে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছা করত। সেই দরজা তার নিরেট স্থবিরতা নিয়ে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতো একইভাবে। নিতান্ত অধৈর্য হয়ে আমি তখন কান রাখতাম দরজার কপাটে, উৎকর্ণ হতাম ওপারের শব্দ শোনার জন্যে। কোনোদিন এপারের মতো ওপারের জমাট নিস্তব্ধতাও আমাকে হতাশ করত। আমি ভেবে নিতাম
ওপারে কিচ্ছু নেই, ওপারে কিছু থাকতে পারে না। আবার আবার কোনো দিন আমার ধারণাকে নস্যাৎ করে দিয়ে নানা রকম স্বরের অবদ্ধ শব্দেরা আমাকে চঞ্চল করে তুলত। আবার কোনো দিন সুরেলা মন্ত্রোচ্চারণের মতো একটা না একটা ধ্বনি আমাকে বশীভূত করে তুলত। প্রথম সেই মন্ত্রোচ্চারণের একটা বর্ণ আমি বুঝতে পারতাম না, শুধু অজস্র মৌমাছির সম্মিলিত গুঞ্জনের মতো একটা এক লয়ের শব্দ শুনতে পেতাম। আশ্চর্য আকর্ষণ ছিল সেই শব্দে, সর্বাঙ্গ বিবশ হয়ে আসতে চাইত, তবু আমি কান সরিয়ে নিতে পারতাম না। তারপর একদিন ধীরে ধীরে শব্দগুলো আমি বুঝতে পেরেছিলাম। আমি দাঁড়িয়ে থাকতাম স্থির হয়ে, শব্দগুলো খেলা করে বেড়াতো আমার মাথার ভিতরে, সুরটা বাজতে থাকতো আমার মনের তন্ত্রিতে তন্ত্রিতে। শব্দগুলোর অর্থ জানতাম না আমি, তবু প্রচ্ছন্ন ভাবে মনে হতো আমার অবচেতন বোধহয় বুঝতে পারছে এই শ্লোকের তাৎপর্য। কখনো আমি তাদের সঙ্গে মনে মনে আবৃত্তি করতাম, আবার কখনো আমার গোটা শরীরটাই যেন একটা বাদ্যযন্ত্র হয়ে বাজতে থাকতো তার সঙ্গতে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতাম আমি, ওই সুরেলা শব্দেরাই যেন শাসন করতো আমাকে। আমার মনে হতো যদি আমার পায়ের তলার মাটি ঝুড়ো ঝুড়ো হয়ে বাতাসে মিলিয়ে যায়, যদি ওই দরজার অবলম্বন সরে যায়, তবু আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো একইভাবে। যে ছোট্ট মফস্বল শহরে আমি বাস করতাম, তার বয়স ছিল কয়েকশো বছর। তৎকালীন শাসকরা বহু পরিকল্পনা করে একে গড়ে তুলেছিলেন, ফলে পরবর্তীতে নতুন করে গঠনমূলক কাজ করতে হয়েছিল খুবই কম। তাছাড়া বহু বাসিন্দা পাকাপাকিভাবে বড় শহরে চলে যাওয়ায় জনবিস্ফোরণও তেমনভাবে হয়নি আমাদের শহরে। সেই সব পুরনো স্থাপত্য, পুরনো প্রাচীর, চারদিক বাঁধানো কৃত্রিম জলাশয়, পাথরের ঢাকনা পড়ানো পুরনো নিকাশি, এ সব কিছুকে আঁকড়ে ধরেই বাস করতাম আমরা অবশিষ্ট কয়েকজন। শূন্যতার সঙ্গে সঙ্গে প্রাচীনতার চিহ্ন ছড়িয়েছিল শহরের সর্বাঙ্গ জুড়ে। আমার পূর্বপুরুষরাও ছিলেন শাসক গোষ্ঠীর বেতনভোগ উচ্চপদস্থ কর্মচারী, তাই বংশগত সূত্রে পাওয়া একটা পাথরের দুর্গে বাস করতাম আমি। শহরের অন্যান্য দুর্গের মতো আমার দুর্গেরও অধিকাংশ ঘরই ছিল পরিত্যক্ত। বাগান ছিল জঙ্গলি ঝোপঝাড়ে পূর্ণ, প্রাচীর ছিল ভাঙাচোরা, পরিখা ছিল শুকনো খটখটে। আমাদের পারিবারিক রীতি অনুযায়ী প্রত্যেক মৃতকে সমাধি দেওয়া হতো দুর্গের চৌহদ্দিতে, এবং প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে রোপণ করা হতো একটি করে সিলভার বার্চের চারা। কত যুগ ধরে যে এই নিয়ম চলে আসছে তা ছিল আমার অজানা। শুধু দুর্গের চারদিকে উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেসব সিলভার বার্চরা, যাদের কারোর না কারোর ডগা দেখা যেত দুর্গের যে কোনো ঘরের যে কোনো জানালা দিয়ে। প্রতিটা মৃত্যুকে স্মরণীয় করে রাখার জন্য আমরা সেই অসংখ্য ছোট বড় গাছের ভিড়ে রোপণ করতাম আরো নতুন নতুন চারা। আমি জানতাম ওই সিলভার বার্চদের শিকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমার পূর্বপুরুষদের দেহাবশেষগুলোকে, যাদের অস্তিত্ব শুধুমাত্র পারিবারিক তথ্যপঞ্জি ব্যতীত বাকি সব জায়গা থেকে মুছে গেছে। দুর্গের বারান্দা এবং গলিগুলো ছিল অত্যন্ত সংকীর্ণ। দরজাগুলো এতই নিচু নিচু ছিল যে আমার মতো মাঝারি উচ্চতার মানুষকেও মাথা নিচু করে ঢুকতে হতো। ছোট ছোট জানালা দিয়ে আলো বাতাস ভালোভাবে যাতায়াত করতে পারত না। সেই দুর্গে বাস করতে আমার এতটুকু ভালো লাগতো না, কিন্তু ঝোপের আড়ালে পড়ে থাকা খরগোশ এবং সাপের কঙ্কালের মতো, কিংবা পরিখার নিচে জমে থাকা কুমির এবং হাঙরের অস্থির মতো আমিও ছিলাম নিরুপায়। অর্থাভাবের কারণে কোথাও যাওয়ার কোনো উপায় ছিল না আমার। আমি সেই শহরের আশপাশ চষে ফেলেছিলাম দরজাটার খোঁজ করতে করতে। কোথায় থাকতে পারে এই প্রশ্ন সর্বক্ষণ আলোড়িত করে তুলছিল আমাকে। আমি কোনো কাজে মন বসাতে পারছিলাম না।
সব ক্যানভাস পড়ে থাকছিল অর্ধ সমাপ্ত হয়ে। আমার স্কেচ বুক ভরে উঠছিল শুধুমাত্র স্বপ্নাদিষ্ট সেই দরজার ছবিতে। সেসব ছবিও এমন কিছু নিখুঁত হচ্ছিল না। আঁকার সময় আমার অজান্তেই বিকৃতি এসে গ্রাস করছিল তাদেরকে। তবে সেসব বিকৃতি নিয়ে মাথা ঘামানোর মতো সময় আমার একদম ছিল না। মেঘকে মুঠোয় বন্দি করার মতো অলিক এক আশা নিয়ে আমি কেবল হাতড়ে চলেছিলাম। যদিও আমি এক প্রকার নিশ্চিত ছিলাম যে দরজাটাকে আমি হয়তো কখনোই খুঁজে পাব না। ওই দরজার অবস্থান এমন এক জগতে যেখানে পৌঁছানোর পথ একটাই, আর সেই পথের নাম স্বপ্ন। তবুও আমি দিনের অধিকাংশ সময়টাই কাটিয়ে দিতাম অনুসন্ধান করে। ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক সৌধ, জঙ্গলের আড়ালে ঢাকা পড়ে যাওয়া প্রাচীন ধ্বংসস্তূপ, বালিয়াড়ির বুক ভেঙে জেগে ওঠা বিস্তৃত সভ্যতার ভগ্নাবশেষ, কোনো কিছু বাদ দিতাম না। স্বপ্নটার অপেক্ষা করার মতো সেই অনুসন্ধানটাও যেন হয়ে উঠেছিল এক দুর্মর নেশা। সেই নেশা আমাকে ছুটিয়ে নিয়ে চলত অনবরত। চেনা শহরের পাঁজরের নিচে লুকিয়ে থাকা অচেনা শহরকে নতুন করে আবিষ্কার করতাম আমি। খুঁজতে খুঁজতে কত বিচিত্র দরজা যে দেখতে পেয়ে যেতাম আমি, কত আশ্চর্য খিলান, কত অসাধারণ গম্বুজ। গঠনে বা কারুকৃতিতে তারা হয়তো স্বপ্নাদিষ্ট দরজাটার মতো অনুপম ছিল না ঠিকই, তবুও একেবারে তাচ্ছিল্য করার মতো ছিল না তাদের স্থাপত্য রীতি। ভাবলেই বিস্মিত হয়ে যেতাম যে এতদিন সেসব আমার নাগালের মধ্যেই ছিল, অথচ আমার চোখেই পড়েনি। ধাপ ধাপ সিঁড়ি পেরিয়ে কিংবা অসংখ্য পাকদণ্ডী বেয়ে আমি পৌঁছে যেতাম তাদের কাছে। ঘামে স্নান করে যেতাম, যন্ত্রণায় অস্থিসন্ধিরা জবাব দিয়ে দিতে চাইত, তবু আগ্রহের সামনে এক সময় নথি স্বীকার করত তারা সবাই। গন্তব্যে পৌঁছানোর পর ক্লান্তি ভুলে যেতাম আমি। পাগলের মতো লতা এবং আগাছার জাল ছিঁড়তে শুরু করতাম, হাত বুলিয়ে বুলিয়ে এবং ফুঁ দিয়ে দিয়ে সরিয়ে দিতাম ধুলোর আস্তরণ। আমার হতাশায় ডুবে থাকা মনে দূর আকাশের ক্ষুদ্রতম নক্ষত্রের মতো ক্ষীণ হয়ে জেগে থাকত একটা আশা। এটাই সেই স্বপ্নদৃষ্ট প্রবেশ পথ। এর ওপারেই হয়তো আছে সেই অলীক জগৎ যা আমাকে ছুটিয়ে নিয়ে চলেছে দিনের পর দিন। কিন্তু উজ্জ্বল সূর্য এক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। সেখানে মৃদু নক্ষত্র তো কোন ছাড়। সুতরাং আমাকেও হতাশ হতে হতো, একবার নয়, বারবার, প্রতিবার। কাঁটার খোঁচা, বিষাক্ত পোকার দংশন, ধুলোর অত্যাচার ইত্যাদি উপেক্ষা করে যে উদ্ধার কার্য আমি করতাম, সব বিফলে যেত। আমি আবার হতাশ হতাম। নৈরাশ্যের যে নদী আমার ভিতরে সর্বক্ষণ বহমান, তার স্রোত আরো শক্তিশালী হয়ে উঠত। পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে ফিরে আসতাম নিজের ছোট্ট ঘরে। দুর্গের একেবারে চূড়ায় অবস্থিত যে ঘর, যেখান থেকে এক সময় আশেপাশে নজরদারি করা হতো। অগোছালো বিছানার কোলে সমর্পণ করতাম নিজেকে। ইপাহাস ওপাস করতে করতে এক সময় ডুবে যেতাম ঘুমের গহ্বরে। আর ঘুমিয়ে পড়া মাত্রই আবার আমার সামনে এসে দাঁড়াতো সেই স্বপ্নটা, সেই দরজা, সেই অন্ধকার, সেই শব্দ, সেই মাথা যন্ত্রণা। হতাশা মুছে যেত ধীরে ধীরে। পরবর্তী অনুসন্ধানের জন্য উদ্যমী হয়ে উঠতাম আমি। আমার অনুসন্ধানের নির্দিষ্ট কোনো পদ্ধতি ছিল না। যে কোনো ছবি শুরু করার আগে যেমন দীর্ঘ পরিকল্পনা করতাম, তেমন কিছু ছিল না এখানে। যখন যে উপায়কে শ্রেয় বলে মনে হতো, তখন সেটাকেই অবলম্বন করতাম। বহু গ্রন্থাগারে যেতাম আমি। বিখ্যাত কিংবা অখ্যাত, ছোট কিংবা বড়, পুরনো পৃষ্ঠা, বিবর্ণ হতে থাকা অক্ষর আর বাধাইয়ের আঠার গন্ধের মধ্যে হাতড়ে হাতড়ে বেড়াতাম আমি। আধো অন্ধকার কোনায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম শব্দদের সান্নিধ্যে। সেটাও যেন ছিল আর এক স্বপ্ন জগৎ। উল্টে পাল্টে জীর্ণ করে ফেলতাম পুস্তক তালিকার পৃষ্ঠাগুলো। প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে ফেলতাম ভারপ্রাপ্ত গ্রন্থাগারিককে।
বুঝতাম কখনো কখনো প্রশ্নগুলো অতিরিক্ত মাত্রায় অস্বাভাবিক এবং অবাস্তব হয়ে উঠছে। গ্রন্থাগারিকের মুখে ফুটে উঠছে বিস্ময়ের রেখা। তারা প্রথমে আমাকে বোঝাবার চেষ্টা করত, তারপর শান্তভাবে বিদায় জানিয়ে দিত। কে জানে তারা হয়তো আমাকে মানসিকভাবে অসুস্থ মনে করত। সব বুঝতাম, তবু আমি ছিলাম নিরুপায়। হয়তো আমি নিজেও জানতাম না যে আমি ঠিক কি খুঁজে পেতে চাইছি। স্বপ্নের ব্যাখ্যা, দরজার হদিশ, নাকি শ্লোকের অর্থ। আমি যেন ধনদের প্রাসাদে ঢুকে পড়েছিলাম, যার সব কক্ষ, সব জানালা, দরজা দেখতে ছিল একই রকম। স্থান, কাল, পাত্র ভুলে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যেতাম আমি। ইতিহাস, পুরাণ, সাহিত্য, মহাকাব্য কিছুই বাদ দিতাম না। নিষিদ্ধ হয়ে গেছে যে সব বই, আর কেউ যাদেরকে মনে রাখেনি, খুঁজে খুঁজে বের করতাম সেসব। তাকের পিছনে ধুলি ধূসরিত হয়ে পড়ে আছে যারা, যাদেরকে কোশমিনকালেও কেউ ছুঁয়ে দেখে না, তাদের হলদে পাতার গভীরে নিজেকে ডুবিয়ে দিতাম আমি। চেনা অচেনা অক্ষরের সমুদ্রে সাঁতার কাটতাম আমি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম সেসব হলোগ্রাম এবং সাংকেতিক চিহ্নগুলোকে, যাদের মর্মার্থ বুঝলে হয়তো খুলে যেতে পারে কোনো সমান্তরাল জগতের প্রবেশদ্বার। খুঁজতাম সেই দ্বীপকে যেখানে পা দেওয়া মাত্র আমি পেয়ে যাব আমার সব উত্তর। কিন্তু তারা আমাকে বারংবার নিরাশ করত। কেউ কেউ আমাকে মনোবিদদের শরণাপন্ন হতে উপদেশ দিত, কিন্তু তাদের প্রতি আমার আর কোনো ভরসা ছিল না। কারণ স্বপ্ন দেখার পর আমি প্রথমবার তাদের শরণাপন্ন হয়েছিলাম, কিন্তু তারা প্রত্যেকেই আমার কৌতূহলের উত্তর দিতে ব্যর্থ হয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমার ঠিক কোথায় যাওয়া উচিত। বৃথা অন্বেষণের পরিশ্রমে এবং মানসিক চাপে আমার স্বাস্থ্য ভেঙে পড়ছিল, ক্ষুধা তৃষ্ণা কমছিল, মানসিক স্থিতি হারিয়ে যাচ্ছিল। তুলি ধরতেও যেন অনীহা জাগছিল আমার। সুস্থ সবল একজন মানুষের থেকে আমি ক্রমশই মানুষের মতো দেখতে এক অশরীরীতে রূপান্তরিত হচ্ছিলাম। সময়ে কাজ শেষ করতে না পারার জন্য আর কেউ আমাকে নতুন কাজের জন্য ভরসা করতে পারছিল না। জীবনী শক্তির সঙ্গে সঙ্গে ফুরিয়ে আসছিল আমার সঞ্চিত অতি সামান্য পুঁজিও। ঠিক সেই সময়ে তার সঙ্গে দেখা হয়েছিল আমার। আমাদের সেই ছোট্ট শহরের সীমানা বরাবর বয়ে গিয়েছিল একটা নদী। তবে তাকে নদী না বলে নদীর অবশিষ্টাংশ বলাটাই শ্রেয়। কোথায় ছিল তার উৎস, আর কোথায় বা ছিল তার মোহনা? কেমন ছিল তার গতিপথ, আর কেমনই বা ছিল সেই পথের দুপাশের দৃশ্য? সেসব তথ্য ছিল আমার সম্পূর্ণ অজানা। আমি শুধু জানতাম যে আমার শরীরের মতো নদীটাও দিনে দিনে শুকিয়ে উঠছিল। একসময় যে নদীতে নৌকো ভেসে যেত, বর্ষায় যে ফুলে ফেপে প্লাবিত করে দিত বিস্তীর্ণ দুকুল, বহু মাঝি এবং মৎস্যজীবীর অন্ন বস্ত্রের সংস্থানকারী ছিল যে নদী, সেই নদীতে পায়ের পাতা ডোবার মতো জলও আর অবশিষ্ট ছিল না। জলজ প্রাণীরা তো মারা গিয়েছিল বহুদিন আগেই। তাদের অস্থিগুলো অধিকাংশই বিলীন হয়ে যাচ্ছিল মাটির বুকে, যেন ওই মাটির স্তরের গভীরে বসেছিল কোনো দানব। নিজের অনিঃশেষ তৃষ্ণা নিবারণের জন্য চোঁ চোঁ করে সে পান করে নিচ্ছিল সব জল। তবে আমাদের শহরে ছিল অসংখ্য পাতকুয়ো এবং নলকূপ। সুপেয় জলে ভরা 3-4টে বাঁধানো জলাশয়ও ছিল সর্বসাধারণের ব্যবহারের জন্য। পানীয় জলের পাশাপাশি অন্যান্য কাজের জন্য প্রয়োজনীয় জলও আমরা পেয়ে যেতাম সেখান থেকেই। যারা একসময় মাঝি অথবা জেলে ছিল, তারাও শহরে গিয়ে খুঁজে নিয়েছিল বিকল্প জীবিকা। এইসব কারণেই কেউ সেই নদীর শুকিয়ে ওঠা নিয়ে বেশি ভাবিত ছিল না, বরং তারা কিছুটা খুশি ছিল। শুষ্ক গর্ভ নদী খাত যে বাস্তবে উর্বর কৃষি জমি, এই কথা তো আর কারোর জানতে বাকি ছিল না। সেদিনও আমি ক্লান্ত হয়ে বসেছিলাম সেই নদী খাতের ধারে। গোটা একটা দিন ধরে চালিয়ে যাওয়া অনুসন্ধানের ব্যর্থতা
আমাকে অবসন্ন করে তুলেছিল। আমি নতুন কোনো উপায় খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সফল হওয়ার আগেই বারে বারে অদ্ভুত এক ক্লান্তি এসে হারিয়ে দিচ্ছিল আমাকে। তখন সন্ধ্যা আসন্ন ছিল। আকাশে নীলচে চর্বির মতো থাক থাক হয়ে জমেছিল মেঘ, যেন তাদের স্তরের ভাঁজে ভাঁজে লুকিয়েছিল প্রকৃতির গূঢ়তম তত্ত্ব। সেই স্তরের অন্তরাল থেকে এক এক করে বেরিয়ে আসছিল নক্ষত্ররা, যেন শিবিরের আড়াল থেকে যুদ্ধক্ষেত্রে জড়ো হচ্ছিল সৈন্যরা। আমি মেঘেদের ভাষা বোঝার চেষ্টা করছিলাম, আমি নক্ষত্রদেরকে আহ্বান করার চেষ্টা করছিলাম। ঠিক তার আগের দিন আমি নিজের ঘরের দেওয়ালে স্বপ্নাদিষ্ট দরজার একটা নিখুঁত প্রতিকৃতি আঁকতে পেরেছিলাম। সেই কথাটা মনে করে আত্মপ্রসাদ লাভ করার চেষ্টা করছিলাম আমি। ঠিক সেই সময় নিঃশব্দে তার আগমন ঘটেছিল। মেঘেদের থেকেও রহস্যময় এবং নক্ষত্রদের থেকেও উজ্জ্বলতর ছিল তার উপস্থিতি। তার পা পর্যন্ত দীর্ঘ সাদা এবং নিভা জালখাল্লা, সম্পূর্ণ নির্লোম এবং যান্ত্রিক মুখ, স্ফটিকের মতো উজ্জ্বল এবং শৈবালের মতো সবচেটে চোখ, রঙ্কুভীন ত্বক এবং নিটোল থুতনি আমাকে বলে দিচ্ছিল সে সাধারণ নয়, সে সাধারণ হতে পারে না। আমার সামনে এসে সে দাঁড়িয়েছিল সুদূর নক্ষত্রলোকের বাসিন্দাদের মতো। তার রূপলি রঙের ঠোঁটজোড়া নড়ে উঠেছিল অদ্ভুতভাবে, যেন শান্ত সমুদ্রের বুকে বাতাস ঢেউ তুলেছিল মসৃণ ভাবে। এখানে বসে আছেন কেন? হ্যাঁ, মানে আমি কিছু খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি। আপনি পাচ্ছেন না কারণ আপনি সঠিক উপায়ে খুঁজছেন না। সঠিক উপায়ে খুঁজছি না কিভাবে জানলেন? সে উত্তর দেয়নি, তবে তার সেই নিরুত্তর অবস্থায় বলে দিচ্ছিল সে সব জানে এবং তার এই জানায় কোনো ভুল থাকতে পারে না। বেশ, তাহলে আপনি বলে দিন কি সেই সঠিক উপায়। আমার সঙ্গে আসুন। সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছিল সে ছাড়া আর কেউই আমাকে সঠিক উপায়ের কোনো হদিশ দিতে পারবে না। তাই আর দ্বিরুক্তি না করে আমি তাকে অনুসরণ করতে শুরু করেছিলাম। সেই প্রায় শুষ্ক নদীখাত বেয়েই আমরা এগিয়ে চলেছিলাম। আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ তাকে দেখতে পেয়েছিল কিনা, আমাকে কেউ পিছু ডেকেছিল কিনা, সেসব লক্ষ্য করার মতো অবস্থা আমার ছিল না। আমার সামনে যেন সাদা রঙের এক নিষ্কম্প আলোক শিখা এগিয়ে চলেছিল, আর আমি শুধু মহাবিষ্টের মতো তাকে অনুসরণ করছিলাম। আমরা যেন ছায়াপথের উপর দিয়ে হেঁটে চলেছিলাম। আমাদের পায়ের নিচে আর্তনাদ করে উঠছিল অগণিত নক্ষত্র। অসংখ্য ধূমকেতু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। নীহারিকারা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল চতুর্দিকে, কিন্তু সেসবের কোনোটাই বিচলিত করতে পারছিল না আমাদের। আমরা ছিলাম স্থির ও প্রতিজ্ঞ, কর্তব্যে অটল, লক্ষ্যে অবিচল। আমি শুধু একটা বিষয় লক্ষ্য করে বিস্মিত হয়েছিলাম, যে নরম মাটির বুকে তুচ্ছ পোকামাকড়ের চলাফেরা পর্যন্ত চিহ্ন এঁকে দেয়, সেখানে তার পায়ের এতটুকু ছাপও পড়ছিল না। তার সঙ্গে সমগতিতে এগিয়ে চলা সহজ কাজ ছিল না। তার উপর আমার পা বারংবার কাদায় আটকে যাচ্ছিল, পাথরের টুকরোয় হোঁচট খেতে হচ্ছিল। তবুও আমি সেসব বাধাকে উপেক্ষা করার চেষ্টা করছিলাম। আমার চেতনা জাগ্রত ছিল, তবুও এক আশ্চর্য শক্তি যেন আচ্ছন্ন করে রেখেছিল আমাকে। সেই সম্মোহনের জাল কেটে নিজেকে মুক্ত করা ছিল আমার সাধ্যের অতীত। ধীরে ধীরে সন্ধ্যার নরম আবেশ মুছে ফুটে উঠেছিল রাতের গাঢ় রূপ। আমি জানি না আমরা কতক্ষণ হেঁটেছিলাম। আমি শুধু অনুভব করতে পারছিলাম সেই শুষ্ক নদী খাত, যা এক সময় তরঙ্গিত হতো ঢেউয়ের দোলায়, আমাদের পদক্ষেপ আবারও গতি সঞ্চার করছে তার বুকে। হয়তো বিস্তৃত সভ্যতার সেই সব অবশিষ্টাংশরা
ক্ষীণ স্বরে তাদের বক্তব্য পেশ করছিল, যাদেরকে ভুলে যাওয়া হয়েছে বহুদিন আগে। দুপাশের গাছেদের ভিড়ে আত্মগোপন করে হয়তো দাঁড়িয়েছিল বহু অরণ্যচারী মহাত্মা, যারা অলক্ষ্যে নজর রেখেছিল আমাদের উপর। অবশেষে এক সময় থেমেছিল সে, মুখ তুলে তাকিয়েছিল আকাশের দিকে, শূন্যে আঙুল বুলিয়েছিল। আমার মনে হয়েছিল সে হয়তো কোনো মহাজাগতিক সংকেতের জন্য অপেক্ষা করছে, যদিও সেই সংকেত যে ঠিক কোন ইঙ্গিত বহন করে আনতে পারে সেই সম্পর্কে আমি ছিলাম সম্পূর্ণ ধোঁয়াশাবৃত। তার দেখা দেখি আমিও দৃষ্টি রেখেছিলাম আকাশের শরীরে। সেখানে তখন ভেসেছিল পূর্ণিমার চাঁদ, মাছের আঁশের মতো ঝিকমিকিয়ে উঠেছিল অসংখ্য নক্ষত্র, আর সেই নক্ষত্রের মধ্যে ফুটে উঠেছিল এক অলীক বাণী। সেই বাণীর মর্মোদ্ধার করার ক্ষমতা আমার ছিল না, তবে তাকে দেখেছিলাম স্থির চোখে বিড়বিড় করে কিছু বলতে। হয়তো সে নক্ষত্রদের প্রশ্নের উত্তর দিচ্ছিল, হয়তো সে নক্ষত্রদের প্রদেয় আদেশকে স্বীকার করে নিচ্ছিল, হয়তো সে নক্ষত্রদের ঘোষিত বাণীকে পড়ে নিচ্ছিল। যেমন ভাবে মহাশূন্যের বুকে আবির্ভূত হয় ধূমকেতু, ঠিক সেভাবেই ধীরে ধীরে আমার সামনে আবির্ভূত হয়েছিল সেই দরজা। সে এগিয়ে গিয়েছিল সেই দরজার কাছে, আঙুল বুলিয়েছিল দুই পাল্লার সন্ধিস্থানে, কানে কানে কথা বলার ভঙ্গিতে কিছু বলেছিল সেই সব জাফরির খাঁজে খাঁজে মুখ রেখে। কখনো সে বসে পড়ছিল, আবার কখনো উঠে দাঁড়াচ্ছিল। মনে হচ্ছিল দীর্ঘ বিচ্ছেদের পর কোনো প্রেমিক যেন সমস্ত কামনা উজাড় করে আদরে আদরে ভরিয়ে তুলছে তার প্রেয়সীর সর্বাঙ্গ। বোধহয় জীবন্ত ছিল সেই দরজাও, যে পরিচিত স্পর্শ পেয়ে প্রত্যুত্তর দিয়েছিল। আর জনিদার উন্মুক্ত হওয়ার মতো আমার সামনে খুলে গিয়েছিল এক নতুন জগতের প্রবেশ পথ। অজানিত রহস্যেরা অদৃশ্য আঙ্গুল নেড়ে নেড়ে ডাকছিল আমাকে চৌকাঠের ওপার থেকে। ক্ষণিকের জন্য আমার মাথার মধ্যে একটা কীট যেন দংশন করে উঠেছিল। ফিরে এসেছিল স্বপ্নানুভূত যন্ত্রণা। তৎক্ষণাৎ আমি চোখ বন্ধ করে ভুরু কুঁচকে কপাল চেপে ধরেছিলাম। আমার সেই অস্বাভাবিক আচরণ নিয়ে সে ভাবিত হয়নি, বরং বরং সেটাই যেন তার কাছে প্রত্যাশিত ছিল। কপাল থেকে আমার হাত নামানো মাত্র নিস্তব্ধ চরাচরের বুকে রহস্যময় আকাশবাণীর মতো বেজে উঠেছিল তার আহ্বান। হে আগন্তুক, ডেকাস্টন শহর আপনাকে স্বাগত জানাচ্ছে। তার পিছু পিছু আমিও প্রবেশ করেছিলাম সেই নতুন জগতে। তিমির মুখের মতো আবার নিঃশব্দে বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজা। মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছিল পরিপ্রেক্ষিতের শরীরে। তবে আমি ভয় পাইনি বা অজানা আশঙ্কায় কাঁটা হয়ে উঠিনি। আমার যেন আচ্ছাভাবে মনে হয়েছিল এই জগতে বাস করার জন্যই আমি অতদিন অপেক্ষা করেছিলাম। সেই শহরের আকাশ ছিল আমাদের শহরের আকাশের মতোই, নিবিড় কালো ছিল তার রং। কিন্তু সেখানে কোনো চাঁদ ছিল না, কোনো মেঘ ছিল না, কিংবা কিংবা নক্ষত্র ছিল না অপর্যাপ্ত পরিমাণে। 12টা রাশির মতো দেখতে 12টা নক্ষত্র মণ্ডলী শুধু ভাস্বর হয়েছিল আপন দুটিতে, আর তাদের নীলচে আলোয় সবকিছু হয়ে উঠেছিল আরো অনেক বেশি রহস্যময়। সেই 12টা নক্ষত্র মণ্ডলীর অধীনেই যেন ছিল ব্রহ্মাণ্ডের নিয়তি নির্ধারণের এবং জীবকুলের ইতিহাস সংরক্ষণের ভার। তারাই যেন ছিল সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্ত্রক। সেই নক্ষত্রেরা স্থির ছিল না, খুব ধীর গতিতে তারা আবর্তিত হচ্ছিল। আশেপাশে আধো আলো আর আধো অন্ধকার মেখে দাঁড়িয়েছিল বহু ছোট ছোট ঘরবাড়ি, গোলাকার মুক্তমঞ্চ, বাঁধানো এবং শুকনো ফোয়ারা, প্রাচীন নকশায় বানানো বাতিহীন বাতিস্তম্ভ, বসার বেদি, জানালাহীন স্নানাগার। কোথাও কোনো শব্দ ছিল না, এমনকি ন্যূনতম ফিসফাসও ভেসে আসছিল না
নীরবতার জাল ছিন্ন করে, যেন এক সভ্য সমৃদ্ধ জনপদ নির্জন হয়ে পড়েছিল ঘুমের ঘোরে, কিংবা কোনো জাদুকরের নিদালি মন্ত্র অচেতন করে রেখেছিল তাদেরকে। শুধু শুধু আমরা দুজন ছিলাম জাগ্রত। রাস্তা ছিল মসৃণ ভাবে বাঁধানো, এক পাশ দিয়ে বয়ে গিয়েছিল সরু নালা। যে পাথর অথবা অপার্থিব বস্তু দিয়ে আশপাশের ইমারতগুলোকে তৈরি করা হয়েছিল, সেই একই পদার্থ দিয়েই নির্মিত হয়েছিল সেই রাস্তা। আমরা বিনা বাধায় এগিয়ে চলেছিলাম সামনের দিকে। আমাদের পদক্ষেপ কোনো শব্দ তৈরি করছিল না, বা তৈরি করলেও সেই সামান্য পদশব্দকে মুহূর্তের মধ্যে শুষে নিচ্ছিল এক নিঃসীম নিস্তব্ধতা। ন্যূনতম প্রাণের চিহ্ন দেখা যাচ্ছিল না কোথাও, না মানুষ, না পশু পাখি, না গাছপালা। যেন সবকিছু সাজানো ছিল এমন কারোর অপেক্ষায়, যার কখনো ওই দরজার চৌকাঠ পেরিয়ে ওঠা হয়নি। নীলাভ আলোর মধ্যে মূর্ত হয়ে উঠছিল এক একটা দৃশ্য। পরক্ষণেই তারা আবার হারিয়ে যাচ্ছিল অন্ধকারের গর্ভে। যে কোনো সুপরিকল্পিত নগরীর মতোই সেই নগরীর দৃশ্যগুলো ছিল বৈচিত্র্যহীন এবং একঘেয়ে। তবু আমার কাছে সবকিছু যেন নতুন মনে হচ্ছিল। প্রতি মুহূর্তে আশঙ্কা হচ্ছিল হয়তো এখনই ওইসব বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসবে এমন কেউ, যাদেরকে দেখতে মানুষের মতো, তবে তারা আদৌ মানুষ নয়। তাদের যে কেমন দেখতে হতে পারে, তাদের স্বভাব যে কেমন হতে পারে, এই সব বিষয়ে ন্যূনতম ধারণাও ছিল না আমার একবার মনে হচ্ছিল তারা হয়তো নিতান্তই নিরীহ প্রাণী, আবার পরক্ষণেই মনে হচ্ছিল আদপে ডিকাস্ট্যান্টবাসীরা হয়তো নরমাংসভোজী। আতঙ্ক এবং কৌতূহলের যুগপৎ আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিলাম আমি। আমার পথপ্রদর্শক কোনো কথা বলছিল না। সে যেন সবকিছু বোঝার এবং কল্পনা করার ভার আমার উপলব্ধির উপর সমর্পণ করে নিশ্চিন্ত হয়েছিল। প্রায় অন্ধকার পরিবেশে কল্পনা করা সহজ কাজ নয়, তবু আমি আমার মতো করে চেষ্টা করছিলাম। সেই সব কিছুকে আমি এক প্রকাণ্ড ক্যানভাস ভেবে নিয়েছিলাম, আর তার উপর বুলিয়েছিলাম ভাবনার তুলি। ওইসব বাতিস্তম্ভগুলো একদিন হয়তো আলোকিত হতো খনিজ তেল দিয়ে জ্বালানো আলোক শিখায়। হলুদ আলোর রেখা ঠিকরে পড়তো শহরের আনাচে কানাচে। ওই পথ হয়তো একদিন মুখরিত হতো মানুষজন, গবাদি পশু এবং চাকা লাগানো গাড়ি চলাচলের শব্দে। রাতেও কাছে ঢাকা বাতিদান কিংবা লণ্ঠন হাতে মানুষ হেঁটে যেত উপাসনা গৃহে। ওইসব ফোয়ারায় হয়তো একদিন স্ফুরিত হতো শীতল এবং স্বচ্ছ জলধারা। গ্রীষ্মের দিনে পাখিরা তৃষ্ণা মেটাতো সেই জল থেকে, পথচারীরা চোখ মুখ ভিজিয়ে নিত। ওই বাড়ি ঘরগুলোতে হয়তো আবর্তিত হতো সাংসারিক চক্র, ঠিক ইতিহাস বইতে পড়া সুপ্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতাগুলোর মতো। আমার চোখের সামনে ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। মানুষের ঘাম, পশুদের মলমূত্র, সুগন্ধি টাটকা ফুল ইত্যাদি নানা রকম গন্ধ পাচ্ছিলাম আমি। নানা রকম শব্দ আসছিল কানে, উল্লাস, রোদন, কলহ, কাতরানি, আহ্বান, শীতকার। আচমকা আমি তৃষ্ণার্ত বোধ করছিলাম, আর সঙ্গে সঙ্গেই মুছে গিয়েছিল ছবিটা। আমার উপযাচক হয়ে কিছু জানানোর আগেই সে অনুভব করতে পেরেছিল আমার সমস্যা। পথের মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল সে, তারপর নীরবে দেখিয়ে দিয়েছিল একটা পাথরে বাঁধানো ছোট্ট জলকুণ্ড। অনেকটা ডিম্বাকৃতি চৌবাচ্চার মতো দেখতে সেই জলকুণ্ডে টলটল করছিল জল। নীল আলোয় সেই জলকে অলৌকিক দেখাচ্ছিল। মনে হচ্ছিল তার অনেক গভীরে, যেখানে কোনো আলোর আভাস কিংবা কোনো দৃষ্টির আঁচ কখনো পৌঁছতে পারবে না, সেখানে লুকিয়ে রাখা আছে মহাজগতের সবচেয়ে রহস্যময় সূত্রগুলো। যেদিন তারা উঠে আসবে, সেদিন লহমায় বদলে যাবে লৌকিকতার সব সংজ্ঞা। কিংবা কে জানে, বাস্তবেও হয়তো সেই জল অলৌকিকই ছিল।
নক্ষত্রদের অলিক আলো তখন মিলিয়ে দিয়েছিল বাস্তব আর পরাবাস্তবের সূক্ষ্ম সীমা। একাকার হয়ে গিয়েছিল চেতনা আর চেতনাতীত ধারা। আমি আজলা আজলা জল পান করেছিলাম, ঘাড় গলা মুখ ভিজিয়ে নিয়েছিলাম। এমনই সঞ্জীবনী শক্তি ছিল জলে, মনে হয়েছিল জলবাসী পবিত্র আত্মারা যেন আমার রোমকূপের ভিতরে ভিতরে ভরে দিচ্ছেন তাদের শাশ্বত এবং গোপন শব্দগুলো। সেই শব্দেরা জাগিয়ে তুলছে সমস্ত সুপ্ত চক্র, বদলে দিচ্ছে শারীরিক কর্মপদ্ধতি। ওই জলকুণ্ডের পাশে বসে বাকি রাতটুকু কাটিয়ে দেওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠেছিল আমার ভিতরে। এমন সময় আবার শুনতে পেয়েছিলাম তার কণ্ঠস্বর। বিবৃতি নয়, বরং এক সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। এবার আপনার বিশ্রামের প্রয়োজন, চলুন পান্থশালায় যাওয়া যাক। তার কথা শেষ হওয়া মাত্র আমার মনে হয়েছিল এবার আমার সত্যিই বিশ্রাম প্রয়োজন। দোতলা বাড়িটা দাঁড়িয়েছিল নিষ্প্রাণ এবং প্রস্তরীভূত এক দৈত্যের মতো। তার ছোট ছোট জানালার ভিতর দিয়ে ছিটকে আসছিল মৃদু হলদে আলোর আভাস। আমার মনে হয়েছিল বাড়িটা আসলে তার অসংখ্য হলুদ চোখ মেলে আমাকে দেখছে। কি জানে, এক রাতের জন্য নিজের কোলে আশ্রয় দেওয়ার আগে হয়তো সত্যি সত্যি সে যাচাই করে নিচ্ছিল আমাকে। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল দরজার সামনে, তার পেছনে দাঁড়িয়েছিলাম আমিও। অথচ দরজার কপাট খোলা ছিল হাট করে। অন্য কোনো আগল তো দূরস্থ, সামান্য একটা পর্দাও ঝুলছিল না সেখানে। যেন নক্ষত্র লোকের পথ ধরে এগিয়ে এসেছিলেন কোনো দেবতা, উন্মুক্ত করে দিয়েছিলেন তার হৃৎপিণ্ডের প্রবেশ পথ। শুধু অপেক্ষা ছিল প্রবেশ করার। আমরা কার জন্য অপেক্ষা করছিলাম, কিসের জন্য অপেক্ষা করছিলাম, সেসব কিছু জানতাম না। সময় যেন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল। এমন সময় দরজায় এসে দাঁড়িয়েছিল আরেকজন। অতি ম্লান আলোতেও ঝলমল করে উঠেছিল তার রূপোর মতো পোশাক এবং উষ্ণীষ। তার যান্ত্রিক মুখ ছিল আশ্চর্য রকমের নির্লিপ্ত, ঠিক ঠিক আমার পথপ্রদর্শকের মুখের মতোই। কপাল ছিল চারণভূমির মতো বিস্তীর্ণ, তবে সেখানে ন্যূনতম চুলের আভাসও দেখা যাচ্ছিল না। তার দু চোখের তারা ছিল নীল, যেন মহাসাগরের অশান্ত ঢেউ স্থির হয়ে জমেছিল সেখানে। তার হাতে কোনো আলো ছিল না, তবু তার মুখের বিভঙ্গগুলো দীপ্ত হয়ে উঠেছিল আশ্চর্য জ্যোতিতে। তার প্রতিটা অদৃশ্য রোমকূপের মধ্যেই বোধহয় লুকিয়েছিল আলোর উৎস। সে কোনো নির্দেশ দেয়নি, কোনো ইশারা করেনি, কোনো অনুরোধ জানায়নি। তবুও তাকে দেখা মাত্রই আমার মনে হয়েছিল এতক্ষণ সে শুধু আমার অপেক্ষাতেই দাঁড়িয়েছিল। বাতাসের বুকে আঁচড় কেটেছিল তার বুদবুদ ভাঙার মতো কণ্ঠস্বর। হে আগন্তুক, আপনাকে স্বাগতম আমার পান্থশালায়। তার পিছু পিছু চলতে আরম্ভ করেছিলাম আমি। সেই বাড়ির নকশা, কাঠামো কিংবা স্থাপত্য কিছুই দেখার মতো অবস্থা ছিল না আমার। আমি অলিন্দ পার হচ্ছি নাকি সিঁড়ি ভাঙছি বুঝতে পারছিলাম না। শুধু সে এগিয়ে চলেছিল শক্তিশালী ঢেউয়ের মতো, আর আমি তুচ্ছ জলচর প্রাণীর মতো ভেসে ভেসে চলেছিলাম তার টানে। এরকম ভাবে চলতে চলতে একটা ঘরে এসে উপস্থিত হয়েছিলাম আমরা। সেখানে ছিল স্বয়ংপ্রভ দেওয়াল আর পাথরে বাঁধানো একটা বেদি। সে সেই বেদির দিকে আঙুল তুলে নির্দেশ করেছিল, শুয়ে পড়ুন। আমি দ্বিতীয় প্রশ্ন করিনি। বেদির শীতল স্পর্শের কোলে সমর্পণ করেছিলাম নিজেকে। চোখ বন্ধ করতে করতে শুনেছিলাম একটাই কথা, কোনো অসুবিধা উপস্থিত হলে ডাকতে দ্বিধা করবেন না। আমার নাম ইরাবান। আপনার বিশ্রাম শুভ হোক, শুভ হোক, শুভ হোক। গম গম করতে করতে এক সময় মিলিয়ে গিয়েছিল তার স্বরের সমস্ত অনুরণন। আমার অলক্ষ্যে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে, আর আমি যেন পা দিয়ে ফেলেছিলাম ঘোরের ঘূর্ণিতে। প্রবল গতিতে এসে কেন্দ্রীভূত হচ্ছিল অতল বিন্দুতে,
তার সঙ্গে পাক খেতে খেতে আমিও ক্রমাগত তলিয়ে যাচ্ছিলাম গভীর থেকে আরো গভীরে। অশান্ত এবং রহস্যময় শব্দেরা অধিকার করে ফেলছিল আমাকে। আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? আমি কি স্বপ্ন দেখেছিলাম? আমি কি বশীভূত হয়ে গিয়েছিলাম? আমি কি চলতে চলতে অজান্তেই কোনো সমান্তরাল জগতে ঢুকে পড়েছিলাম? আমি ভেসে যাচ্ছিলাম। যদি কেউ মেঘের পিঠে সওয়ার হতে পারে, তবে তার যেমন অনুভূতি হবে, আমার অবস্থাও হয়েছিল ঠিক তেমন। অসম্ভব হালকা লাগছিল নিজেকে, যেন আমার সমস্ত ওজন শোষণ করে নিয়েছিল কেউ। আমি যেন পাখির ডানা থেকে খসে পড়া পালক ছাড়া আর কিচ্ছু ছিলাম না। ঘষা কাচের ওপার থেকে সবকিছু যেমন দেখায়, দৃশ্যপট প্রথমে তেমনই ঝাপসা ছিল। তারপর আমার চোখের সামনে থেকে ধীরে ধীরে কুয়াশার মতো কিছু একটা সরে যাচ্ছিল, আর তার জায়গায় ফুটে উঠছিল ধূসর রং। গাঢ়, হালকা, মাঝারি, নানা রকম ধূসর। কেউ যেন তার প্রকাণ্ড প্যালেট উপর করে দিয়েছিল সেখানে। তার সেই প্যালেটের সমস্ত ধূসর রং ধূসরিত করে দিয়েছিল চারপাশ। অস্বচ্ছ লাগছিল সেই এক রঙা বাতাবরণ। দৃষ্টিহীন মনে হচ্ছিল নিজেকে, অথচ সেই রং ছিল অন্তহীন। আমি যেন ছিলাম ঝাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এক মাছ, যে সাঁতার কেটে চলেছিল ধূসর সমুদ্রের বুকের ভিতরে। আমি সেই দৃশ্যপটে কোনো কিছুকে আলাদাভাবে চিহ্নিত করতে পারছিলাম না। কখনো কখনো জ্যামিতিক কিছু অবয়ব স্পষ্ট হয়ে উঠছিল, আবার পর মুহূর্তেই তারা মিলিয়ে যাচ্ছিল। বিচিত্র সব আঁকা বাঁকা রেখারা খেলা করে বেড়াচ্ছিল জগৎ জুড়ে। তারা কখনো আমাকে ধরতে আসছিল, আবার কখনো কানের পাশ দিয়ে চলে যাচ্ছিল অন্য কোনো লক্ষ্যকে উদ্দেশ্য করে। সব মিলিয়ে কখনো শিহরিত, কখনো আতঙ্কিত এবং কখনো আশঙ্কিত হতে হতে একসময় আমি অবসন্ন হয়ে পড়ছিলাম। অথচ কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। এরপর অনেক নিচে ফুটে উঠেছিল গোলাকার কিছু অবয়ব। প্রথমে অল্প কিছু, তারপর আরেকটু বেশি, তারপর অসংখ্য। মনে হচ্ছিল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কেউ বোধহয় কলসি ধরনের কোনো পাত্র ছড়িয়ে রেখেছে। আমি ভেবেছিলাম হয়তো বড় কোনো মৃৎশিল্পীর পরিত্যক্ত কর্মশালা এটা, কিংবা কাছেই হয়তো কোনো ধর্মস্থান আছে যেখানে জল উৎসর্গ করার পর ফেলে দিতে হয় জলপাত্রগুলো। তবে পাত্রগুলো স্থির ছিল না, ক্রমাগত নড়াচড়া করছিল তারা, যেন অদৃশ্য ঢেউয়ের উপর সেগুলো ভাসছিল। অথবা সেগুলো যেন ছিল মহান সলোমনের অভেদ্য ব্রোঞ্জের পাত্র, যার মধ্যে তিনি বন্দী করে রাখেন অবাধ্য আত্মাদের। সেই সব আত্মারা যেন ক্রমাগত ছটফট করছিল মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। ধীরে ধীরে আমার আর সেই গোলাকার বস্তুদের দূরত্বটা কমে আসছিল। তাদের চেহারা আরো স্পষ্ট হয়ে উঠছিল আমার কাছে। ভুল ভেঙে গিয়েছিল আমার। সেগুলো কোনো কলসি ছিল না, এমনকি সেগুলো অন্য কোনো গোলাকার পাত্রও ছিল না। সেগুলো ছিল এক একটা মানুষের মাথা। তারা নড়াচড়া করছিল, বুকে ভর দিয়ে হেঁচড়ে হেঁচড়ে চলাফেরা করে বেড়াচ্ছিল। কখনো কখনো মুখ তুলে উপরের দিকেও তাকাচ্ছিল। তাদের কারোর মুখের আদল আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না। অদ্ভুত ছায়া ঘনিয়েছিল সেখানে। তবে তারা যে মানুষ ছিল সে ব্যাপারে আমার কোনো সন্দেহই ছিল না। তাদের কণ্ঠস্বর ছিল ক্ষীণ, কিন্তু সেই সম্মিলিত ক্ষীণ কণ্ঠই জন্ম দিয়েছিল নিবিড় গুঞ্জনের। কোটি কোটি মৌমাছি যেন একই সুরে একই স্বরে গুনগুনিয়ে চলেছিল। তাদের ওই কথানে বিদীর্ণ হয়ে যাচ্ছিল আমার কানের পর্দা, আবার ফিরে আসছিল অসহ্য সেই মাথা যন্ত্রণা। ক্রমশ কমছিল আমাদের দূরত্ব। তাদের সেই অস্পষ্ট গুঞ্জন ক্রমে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছিল আমার কানে। আরো স্পষ্ট হয়ে উঠেছিল তাদের চেহারাগুলো, তাদের শীর্ণ এবং মাংসহীন আঙুল, শূন্য চোখের কোটর, গোলাকার এবং অন্ধকার মুখগহ্বর এগিয়ে আসছিল আমাকে উদ্দেশ্য করে। কিংবা হয়তো তারা তাদের জায়গায় স্থির ছিল, আমি আরো কাছাকাছি হয়ে পড়ছিলাম।
সেই সব শূন্য কোটর আর গহ্বর থেকে বেরিয়ে আসছিল অসংখ্য সাদা সাদা সরু সরু পোকা। কুৎসিত ভাবে কিলবিল করছিল তারা। ক্রমশই আরো তীক্ষ্ণ এবং তীব্র হয়ে ওঠা সেই হাহাকার যেন আমার মাংস আর চামড়া আলাদা আলাদা করে দিতে চাইছিল। দ্রুত বেগে তাদেরকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছিলাম আমি, কিন্তু নিজের গতির ওপর আমার নিজের কোনো নিয়ন্ত্রণই ছিল না। প্রকাণ্ড একটা ক্যানভাস যেন মূর্ত হয়ে উঠেছিল আমার চোখের সামনে, যে ক্যানভাসে আঁকা ছিল জগতের ভয়ঙ্করতম দৃশ্যটা। খুব দ্রুতই আমিও সেই ছবির একটা অংশ হয়ে উঠতে চলেছিলাম, কিন্তু আমি কোনোভাবেই তাদের মধ্যে গিয়ে পড়তে চাইছিলাম না। আমার ভয় হচ্ছিল হয়তো ওই অসীম জলাকাঙ্ক্ষা মেটানোর জন্য ওরা আমাকেই নিংড়ে খাবে। কিন্তু আমি নিজের পতন রোধ করতেও পারছিলাম না। তাদের সেই ডাক যেন প্রচন্ড মাধ্যাকর্ষণ হয়ে টেনে নিচ্ছিল আমাকে। আমি চাইছিলাম যে আমার পিঠের হাড়গুলো ডানা হয়ে যাক, আর আমি ব্যারাক পিরিয়ডের তৈলচিত্রে আঁকা দেবদূতদের মতো তীব্র বেগে উড়ে পালিয়ে যাই ওদের নাগালের বাইরে। আমি চাইছিলাম যে ওরা তলিয়ে যাক পাতালের অন্ধকারে, আর ওদের ওই অসহনীয় ডাক চিরতরে হারিয়ে যাক নিঃসীম শূন্যতার গর্ভে। কিন্তু এগুলোর কোনোটাই হচ্ছিল না। আমাকে যেন কেউ ছুড়ে দিয়েছিল, আর আমি ক্রমাগতই পড়তেই থাকছিলাম। আমাদের ব্যবধান ক্রমেই কমে আসছিল। হ্যাঁ, একটু একটু করে আমার জ্ঞান লোপ পাচ্ছিল, আমার চেতনা হারিয়ে যাচ্ছিল। নিজের সত্তা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে একটা শব্দ আতশবাজির মতো ঝলসে উঠেছিল আমার সামনে। অবশিষ্ট সব শক্তিটুকু একত্রিত করে চিৎকার করে উঠেছিলাম আমি, ইরাবান, ইরাবান, ইরাবান! ধর্মর করে উঠে বসেছিলাম আমি। আশপাশে যেমন সেই জলার্তদের চিহ্ন ছিল না, তেমনি ছিল না ইরাবানের উপস্থিতি। সেই বিজন এবং থমথমে ঘরে, সেই মৃদু এবং স্নিগ্ধ আলোর বাতাবরণে, সেই ঠান্ডা এবং কঠিন বেদির বুকে একাকী বসেছিলাম আমি, বিশাল মর্গের একমাত্র শবের মতো। ওই ঘরটা যেন একটা ভেলা ছিল, যে ভেলায় চেপে আমি ঘুরে বেড়াচ্ছিলাম মহাকাশের এই প্রান্ত থেকে ও প্রান্ত, সঙ্গীহীন, উদ্দেশ্যহীন। আমার গোটা শরীর একটা হালকা পাতার মতো থরথর করে কাঁপছিল। আমার বুকের ভিতরে থাকা যন্ত্রণাটা সংকুচিত প্রসারিত হচ্ছিল অস্বাভাবিক দ্রুত গতিতে। আমার কণ্ঠনালী বন্ধ হয়ে আসছিল ক্রমশ। আমি কি পুরোপুরি জীবিত ছিলাম, নাকি জীবন আর মৃত্যুকে জুড়ে রেখেছে যে সেতু, সেটা ধরে হাঁটতে আরম্ভ করে দিয়েছিলাম? পায়ের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম আমি। আমার কেবলই মনে হচ্ছিল তখনও সেখানে ঘুরে বেড়াচ্ছিল মানুষের মতো দেখতে অমানুষের দল। উঠে আসছিল তাদের জল জল হাহাকার। বেদিটাকে আমি শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলাম। বোঝার চেষ্টা করছিলাম সেটা কি স্থির হয়ে আছে, নাকি ক্রমশ নেমে যাচ্ছে ভূগর্ভে। অবশ্য যদি দ্বিতীয়টা হয়ে থাকতো, তবে যে কি করা যেতে পারে সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। অনেকক্ষণ এভাবে বসে থাকার পর ধীরে ধীরে সম্বিত ফিরে পেয়েছিলাম আমি। একটু করে মনে পড়ে যাচ্ছিল পুরনো কথাগুলো। নতুন ছবি সম্পূর্ণ করতে অসফল হওয়া, ব্যর্থ অনুসন্ধানে দিনের পর দিন কাটানো, নদীর ধারে একা একা বসে থাকা, পথপ্রদর্শকের সঙ্গে দেখা হওয়া, ডেকাস্ট্যান্ট শহরে প্রবেশ করা, পান্থশালার বেদিতে ঘুমিয়ে পড়া। পান্থশালার কথাটা মনে পড়া মাত্রই একটা প্রশ্ন আলোড়িত করে তুলেছিল আমাকে। ইরাবান, হ্যাঁ, ইরাবান কোথায় গেল? সে তো বলেছিল আমি ডাকলেই নাকি সে এসে উপস্থিত হবে। তবে কি সে আমার ডাক শুনতে পায়নি, নাকি আমি স্বপ্নের মধ্যে তাকে ডেকেছিলাম? আমার মন বলছিল সেই মুহূর্তে ইরাবানকে খোঁজাটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নড়বড়ে শরীর নিয়ে আমি উঠে দাঁড়িয়েছিলাম, মুঠো শক্ত করেছিলাম, তারপর বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে। গোটা পান্থশালা তখনও ডুবেছিল অন্ধকারের কাল সলিলে। গভীর জলের প্রাণীদের মতো সেই অন্ধকারের মধ্যে সাঁতরে বেড়াচ্ছিল অনেক উত্তরবিহীন প্রশ্ন এবং সমাধানবিহীন ধাঁধা। আমি যেন ছিলাম এক অন্ধ পর্যটক,
যে হাতড়ে হাতড়ে খোঁজার চেষ্টা করছিল অনেক কিছু, অথচ নিজের বাড়িতে আমি কখনো এভাবে ঘুরে বেড়াইনি। অসংখ্য ঘর তালাবন্ধ হয়ে পড়েছিল সেখানে দিনের পর দিন, চাবির গোছা আমার কাছেই থাকতো, অথচ অথচ তাদের ভিতরে যে কি থাকতে পারে সেই বিষয়ে কখনো কোনো আগ্রহ জাগেনি আমার মনে। আমি সেই পান্থশালার নকশা জানতাম না, পথও ছিল অচেনা। সেই মুহূর্তে ইরাবান যে ঠিক কোথায় থাকতে পারে সেই বিষয়ে ন্যূনতম ধারণাও ছিল না আমার। তবু স্রেফ অনুমানের উপর ভিত্তি করে আমি এগিয়ে চলেছিলাম। দরজার খোঁজ যেমন শেষ হয়ে গিয়েছিল, তেমনি শুরু হয়েছিল আর এক নতুন অনুসন্ধান। চলতে চলতে এক সময় অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখতে পেয়েছিলাম আমি। চোখে পড়েছিল সার সার ঘর, যাদের দরজাগুলো খোলা ছিল হাট করে। বন্দিহীন এবং পরিত্যক্ত কোনো কয়েদখানার মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তারা। আমি প্রত্যেকটা দরজায় গিয়ে দাঁড়িয়েছিলাম এবং চোখ রেখেছিলাম ভিতরে। প্রতিটা ঘরের নকশাই ছিল অবিকল একই রকম। প্রতিটা ঘরেই ছিল একটা করে স্বয়ংপ্রভ এবং সুশীতল বেদী। প্রতিটা ঘরেই ছিল জনশূন্য। তবে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল হয়তো এখনই ইরাবান এই ঘরে প্রবেশ করবে, আর তার পিছু পিছু আসবে আরো একজন, যে বেদিতে শোবে, ঘুমিয়ে পড়বে, স্বপ্ন দেখবে, কিংবা কিংবা কে বলতে পারে এই মাত্র কেউ একজন এই বেদি থেকে উঠে গেল। সে একটা দুঃস্বপ্ন দেখেছিল এবং আমারই মতো সেও এখন ইরাবানকে খুঁজছে। বাইরে থেকে যে হলুদ আলোর রেখাগুলো আমি দেখতে পেয়েছিলাম, সেগুলো উৎস ঠিক কি হতে পারে আমি অনুসন্ধান করার চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু কোথাও হলুদের ন্যূনতম লক্ষণও আমি খুঁজে পাচ্ছিলাম না। মিনোটরের কাছে পৌঁছানোর পথটা ঠিক যেমন ছিল, বাড়িটাকে আমার ঠিক তেমনই অন্তহীন গোলক ধাঁধার মতো মনে হচ্ছিল। কিন্তু আমি হারকিউলিসও ছিলাম না, আর আমার হাতে কোনো সুতোর গোলাও ছিল না। ফিরতে না পারার আতঙ্ক জালের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল আমাকে। তবু এগিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। চলতে চলতে আমি এক সময় থেমে গিয়েছিলাম। আসলে আমি থামতে বাধ্য হয়েছিলাম। হলুদ আলোয় ভরা একটা ঘর আমাকে থামতে বাধ্য করেছিল। বাইরে থেকে আমি যেমন হলুদ প্রভা দেখতে পেয়েছিলাম, সেই হলুদ আলোও ছিল অবিকল সেই একই রকম। কিছুক্ষণ স্থান উন্নত দাঁড়িয়েছিলাম আমি। তারপর পায়ে পায়ে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই ঘরের মাঝখানে। সেই ঘরে কোনো বেদি ছিল না, ছিল শুধু পাথর, অথবা ওই পাথরের মতো কোনো পদার্থ দিয়ে তৈরি একটা জলপাত্র, যার মধ্যে বিশালাকৃতি চোখের মতো টলটল করছিল জল। যেমন জল আমি পান করেছিলাম কিছুক্ষণ আগে, ঠিক তেমনই ছিল সেই জলের প্রকৃতি। ঘরে আলো ছিল, জলে স্বচ্ছতা ছিল, তবু কোনো আশ্চর্য কারণে সেই জলে আমি নিজের প্রতিবিম্ব দেখতে পাইনি। অনেক সময় যেমন গলা শুকিয়ে যাওয়ার কারণে ঘুম ভেঙে যায়, তেমনি ঘুম ভাঙার পর প্রত্যেকটা মানুষেরই জল তেষ্টা পায়। হয়তো আমারও পেয়েছিল, অথচ ওরকম সুপেয় জল নাগালে পেয়েও আমার মনে এতটুকু পান করার তৃষ্ণা জেগে ওঠেনি। আমার দৃষ্টি আটকে গিয়েছিল ছাদে। ছাদ থেকে ঝুলছিল বড় বড় পুঁটুলির মতো কতকগুলো বস্তু। দেখে মনে হচ্ছিল অতিকায় কতকগুলো বাদুড় তাদের শরীরটাকে ডানার আচ্ছাদনে মুড়ে রেখে বিশ্রাম করছে। একটু পরেই তারা ডানা মেলে জেগে উঠবে, আর তারপর শাসন করবে রাতের আকাশ। কিংবা দানবাকার কিছু কোকুন ঝুলে আছে, যাদের মধ্যে বড় হয়ে ওঠা অপার্থিব কীটেরাও অপেক্ষা করছে বাইরে বেরিয়ে আসার। যেদিন তারা পা রাখবে মাটিতে, সেদিন পাখিরা আতঙ্কে আত্মগোপন করবে গুহায় গুহায়। মুহূর্তের জন্য কেউ যেন আমার বুকের ভিতরে একটা পালক বুলিয়ে দিয়েছিল। শিরশির করে উঠেছিল আমার সর্বাঙ্গ। আমি আর ওখানে দাঁড়িয়েও থাকতে চাইছিলাম না, আমি ওদের দিকে তাকিয়েও থাকতে চাইছিলাম না। তবু এক ব্যাখ্যাতীত আকর্ষণ আমাকে দৃষ্টি সরিয়ে নিতে দিচ্ছিল না। আমার পা দুটো যেন পাথর হয়ে গিয়েছিল। আমার সমস্ত স্নায়ু যেন তাদের সক্রিয়তা হারিয়ে ফেলেছিল। আমার অবচেতন অপেক্ষা করেছিল চূড়ান্ত কোনো পরিণতির জন্য। একই রকম স্থির হয়ে ঝুলছিল তারা। আমার উপস্থিতি কোনোভাবেই বিচলিত করতে পারছিল না তাদের।
তবু মনে হচ্ছিল হয়তো এখনই তারা স্থবিরতা ভেঙে মৃদু মৃদু তুলে উঠবে, বাতাস থেকে টেনে নেবে অবাঞ্ছিত বস্তুর গন্ধ, জিভ দিয়ে চেটে নেবে ঠোঁট, উত্তেজিত হয়ে উঠবে তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ। আর তারপর হয়তো নেমে আসবে তারা, ডানার আচ্ছাদন খুলে বেরিয়ে আসবে তাদের আসল চেহারা, ঝিকিয়ে উঠবে নখ দাঁত। আর তারপর আরেকবার ইরাবানের নাম ধরে ডাকার কথাও ভুলে গিয়েছিলাম আমি। এমন সময় বহু দূর থেকে ভেসে এসেছিল বুদবুদ ভাঙার শব্দ। উঠে পড়েছেন? চকিতে আমি তাকিয়েছিলাম পিছন দিকে। ইরাবান দাঁড়িয়েছিল শান্ত ভঙ্গিতে, একই রকম স্নিগ্ধ দ্যুতি ঘিরে রেখেছিল তাকে। বিন্দুমাত্র উত্তেজনার চিহ্ন ছিল না তার দুই চোখে। সম্ভবত আমাকে খুঁজতে খুঁজতে সে ঢুকে পড়েছিল ওই ঘরে। ইরাবানকে দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম আমি, চোখ সরিয়ে নিয়েছিলাম ছাদ থেকে। হ্যাঁ, অনেকক্ষণ উঠেছি। তাহলে আসুন। তার আহ্বান প্রত্যাখ্যান করা ছিল দুঃসাধ্য। অতএব তার পিছু পিছু আমি বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে। আবারও ফিরে এসেছিলাম সেই ঘরে, যে ঘরে অনির্দিষ্টকাল শুয়েছিলাম আমি। সেই বেদিতেই পাশাপাশি বসেছিলাম আমরা দুজন। ইরাবান চোখ রেখেছিল দরজার দিকে, যে দরজার বাইরে নাছোড়বান্দা শ্যাওলার মতো জমেছিল অন্ধকার। যেন আসলে তার দৃষ্টি নিবদ্ধ ছিল অনেক দূরে, যেখানে সবার চোখের আড়ালে ছড়িয়ে আছে নক্ষত্রদের রাজপাট, যেখানে মহাজাগতিক ঝড় ওলট পালট করে দিচ্ছে সব হিসেব, যেখানে তীব্র আলোর পিছনে আছে সঘন অন্ধকার, আর সেই অন্ধকারের বুকে জেগে আছে জোড়া জোড়া চোখ। সেই দৃষ্টির তল পাওয়া ছিল আমার দুঃসাধ্য। আমি শুধু জানতাম যে আমার সব দক্ষতা উজাড় করে দিলেও আমি কখনো তাকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবো না। শুধু আমি কেন, পৃথিবীর শ্রেষ্ঠতম শিল্পীকেও হয়তো পরাজয় স্বীকার করে নিতে হবে। মনের মধ্যে একটা গল্প তৈরি করে নিচ্ছিল ইরাবান, আর আমাকে হয়তো সেই গল্পকে আত্মস্থ করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় দিচ্ছিল। স্থিতধী কণ্ঠে ইরাবান শুনিয়েছিল ডেকাস্টন শহরের ইতিবৃত্ত, তার সহজ ভাষ্য, তার যথাযথ শব্দ, তার পরিমিত অভিব্যক্তি, তার সম্মোহক দৃষ্টি আমাকে এক লহমায় ভ্রমণ করিয়েছিল সহস্র বছর। বহুস্তরীয় মহাজগতের পরতে পরতে লুকিয়ে থাকা অনেক রহস্য চলমান রূপ নিয়ে ভেসে উঠেছিল আমার চোখের সামনে। যেমন এই পৃথিবীর বুকে বহু মানুষ সারা জীবন কেবল ঘুরে ঘুরে বেড়ায়, যাদের নিজস্ব কোনো বাসস্থান নেই, নিজস্ব কোনো ঠিকানা নেই, তেমনি বহু বাসস্থানহীন ঠিকানাহীন মহাজাগতিক সত্তা গোটা মহাকাশ জুড়ে বিচরণ করে বেড়াচ্ছেন। তবে তাদের জন্য যাযাবর শব্দটা খুব একটা সুপ্রযুক্ত নয়, কারণ তারা উপাস্য এবং ক্ষমতাবান। তাদের যাওয়া আসার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কখন যে তারা কোথায় থাকবেন, কখন যে কোন পথে যাবেন, আগের থেকে সেসব কিছুই বলা যায় না। তারা কখনো কখনো ইন্দ্রিয়াতীত, অর্থাৎ তাদের উপস্থিতি টেরই পাওয়া যায় না। আবার কখনো কখনো তারা আক্রমণাত্মক। সেই অবস্থায় তারা গোটা একটা গ্রহকেও ধ্বংস করে ফেলতে পারেন। রূপ পরিবর্তন ছাড়াও ইচ্ছা মতো তারা নিজেদের আকার ছোট কিংবা বড় করতে পারেন। কোনো গ্রহ উপগ্রহের মাটিতে তাদের স্থান হয়নি। সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তারা এইভাবেই ভেসে ভেসে বেড়াচ্ছেন। বহু গ্রহ যেখানে এখনো সুপ্রাচীন সভ্যতা এবং সংস্কার টিকে আছে, এখনো যেখানকার বাসিন্দারা এইসব মহাজাগতিক প্রাণের অস্তিত্বে বিশ্বাস করে, সেখানে নিয়মিত তাদের উপাসনা হয়ে থাকে।
উঁচু পাহাড়ের উপর সেই সব গ্রহবাসীরা উপাসনা গৃহ স্থাপন করে, আরাধ্যের কাল্পনিক ছবি আঁকে, তারপর জীবন্ত মানুষ উৎসর্গ করে এবং তাদেরকে অনুরোধ করে যাতে তারা কখনো সেই সব গ্রহের ক্ষতি না করেন। যদিও এই প্রার্থনা অর্থহীন, কারণ এসব তাঁরা কোনো দিনই শোনেন না। এই সব মহাজাগতিক প্রাণ বা কসমিক স্পিরিটরা কখনো সক্রিয় অবস্থায় থাকেন, আবার কখনো নিষ্ক্রিয় অবস্থায় থাকেন, অনেকটা ঠিক সরীসৃপদের শীত ঘুমে থাকার মতো। যখন তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাদের শরীরে মস্তিষ্ক জিনিসটার অস্তিত্বই থাকে না। আবার যেই তারা সক্রিয় হয়ে ওঠেন তখন তাদের গোটা শরীরটাই হয়ে ওঠে মস্তিষ্ক। প্রতিবার সক্রিয় হয়ে ওঠার পর তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়েন। তখন তারা গোটা একটা ক্ষুদ্রায়তন গ্রহ কিংবা কয়েকটা ধূমকেতুকেই গ্রাস করে ফেলেন। সাধারণত কোনো গ্রহকে গ্রাস করার আগে তারা মহাজাগতিক ঝড় কিংবা কৃষ্ণ গহ্বরের রূপ নেন। তারপর থেকে তারা মহাজাগতিক রশ্মি শোষণ করেন এবং ঘুরে ঘুরে বেড়ান। এই ঘুরে ঘুরে বেড়ানোটা নিজেদের মধ্যে সংঘাত আর সক্রিয়তা নিষ্ক্রিয়তার চক্রই তাঁদের নিয়তি, এই তাঁদের ভবিতব্য। কিন্তু কখনো কখনো নিয়তিও তার গতিপথ বদলে ফেলে, ভবিতব্য পরিবর্তন করে তার লক্ষ্য, আর বাঁক বদলের সেই বিন্দু থেকেই শুরু হয় যুগান্তরের। শুরুর মুহূর্তটা হয়তো ঠিকঠাক অনুভব করা যায় না, তবে যখন সে প্রচলিত সবকিছুকে আমূল বদলে ফেলে তখন টের পাওয়া যায় তার প্রভাব। ঠিক এমনই এক যুগান্তর ঘটেছিল সেবার। আজ থেকে প্রায় 4000 বছর আগে, যখন সদ্য সদ্য সভ্যতার বিকাশ হচ্ছে পৃথিবীর বুকে, মানুষের জীবনযাত্রা একটু একটু করে এগিয়ে চলেছে আধুনিকতার দিকে, তখন সকলের অলক্ষ্যে ঘটেছিল এমনই এক যুগান্তকারী ঘটনা। সেদিন 15 লক্ষ বছরের ঘুম ভেঙে জেগে উঠেছিলেন এক মহাজাগতিক সত্তা। তাঁর শরীরের অকস্মাৎ আন্দোলনে চূর্ণ চূর্ণ হয়ে গিয়েছিল অনেক ধূমকেতু। তার নাম ছিল ডেকাস্টোলাস। ঘুম থেকে উঠেই তিনি গ্রাস করে ফেলেছিলেন প্রায় শুক্র গ্রহের সমায়তন একটা গ্রহ। ঘুম ভেঙে ওঠার পর অনেক সময়েই আমাদের নানান চিত্তচাঞ্চল্য হয়, স্বাভাবিকতার প্রতি অনীহা এসে যায়, অযৌক্তিক কিছু অপারকতার হতাশা এসে গ্রাস করে, অন্যরকম কিছু করতে ইচ্ছা করে। সেদিন তার অবস্থাও হয়েছিল ঠিক তেমন। উদ্দেশ্যহীন যাযাবর বৃত্তিতে আর অকারণ সংঘর্ষে তাঁর আর রুচি ছিল না। তাই নিজের অপার্থিব ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব এক উপনিবেশ, ডেকাস্ট্যান্ড। তিনি নিজেই ছিলেন সেই উপনিবেশের শাসক, উপাস্য এবং নিয়ন্ত্রক। তবে সেই উপনিবেশ কিন্তু মহাকাশের বুকে ভাসমান ছিল না। সেই উপনিবেশ গড়ে তোলা হয়েছিল এই পৃথিবীর বুকে, মানুষের স্বপ্নস্থানে। সেই উপনিবেশের স্থাপত্যগুলো তৈরি হয়েছিল মহাজাগতিক স্ফটিক দিয়ে। তার প্রবেশদ্বার সুরক্ষিত করা হয়েছিল রহস্যময় মন্ত্র দিয়ে, যে মন্ত্রের কিলকগুলো লুকিয়ে রাখা হয়েছিল আগুন, জল, আকাশ, ভূমি এবং বাতাসের দুর্ভেদ্য অন্তরালে। নক্ষত্রলোকের অলীক শক্তিতে বলীয়ান ছিলেন সেই সব মহাজাগতিক প্রাণেরা। সেই শক্তি ব্যবহার করে তিনি সৃষ্টি করেছিলেন কৃত্রিম জলধারা এবং সজীব গাছগাছালি। আকাশের কেন্দ্রে তিনি স্থাপন করেছিলেন নিজস্ব নক্ষত্র চক্র। সেই নক্ষত্র চক্র আলো দিত,
বাতাসে শক্তি সঞ্চারিত করত, মাটির উর্বরতা বৃদ্ধি করত, উপনিবেশগুলোর নিয়তি এবং ভবিতব্যের স্রোতকে নিয়ন্ত্রণ করত। ডেকাস্টোলাসের গৌরব গাথা এবং তাঁর উপাসনা পদ্ধতি বর্ণিত করে একটা বই রচনা করেছিলেন উপাসকরা। সেই বই খুব সচেতনভাবে তাঁরা ছড়িয়ে দিতেন লৌকিক পৃথিবীতে। তারা জানতেন নিষিদ্ধ এবং রহস্যজনক বস্তুর প্রতি মানুষের আকর্ষণের কথা। যারাই সেই বই খুলত, বুঝে কিংবা না বুঝে পড়ত অথবা চোখ বোলাত, তারাই একদিন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যেত। আসলে তারা অজান্তেই প্রবেশ করে ফেলত ডেকাস্ট্যান্টে আর হয়ে উঠত এখানকার একজন। ডেকাস্টোলাসই ছিলেন সেই উপনিবেশের সর্বময় কর্তা। তবে তিনি নিজেকে রেখেছিলেন সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। সাধারণ মানুষ তাঁর নাম এবং মহিমা জানত, তাকে সম্ভ্রম এবং মান্য করত, কিন্তু কখনো তাকে চোখে দেখতে পেত না। তার একটা নির্দিষ্ট টোটেম ছিল। সাধারণ জনগণ সেই টোটেমকেই পুজো করত। সেই টোটেমকে কেন্দ্রে রেখেই সমস্ত উৎসব অনুষ্ঠানের শুভারম্ভ করত। ডেকাস্টোলাসের অধীনে ছিল কিছু বিশেষ বুদ্ধিসম্পন্ন মানুষ, যাদের কাজ ছিল সাধারণ প্রজাবর্গের মধ্যে ডেকাস্টোলাসের আদেশ পৌঁছে দেওয়া, ডেকাস্ট্যান্টের শৃঙ্খলা বজায় রাখা এবং ডেকাস্টোলাসকে প্রয়োজনীয় সামগ্রীর যোগান দেওয়া। এদেরকে বলা হতো উপাসক। ডেকাস্টোলাসের সঙ্গে এদের নিয়মিত মানসিক তরঙ্গ দৈর্ঘ্যের বিনিময় হতো। নিয়ম রক্ষার বিষয়ে এই উপাসকরা যেমন কঠোর হতো, সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে এরা হতো তেমনই সুচতুর। প্রজাবর্গের একটা বড় অংশ বিশ্বাস করত যে এই উপাসকদের মধ্যে কেউই হয়তো স্বয়ং ছদ্মবেশী ডেকাস্টোলাস। এক জায়গায় স্থির হয়ে থাকার ফলে ডেকাস্টোলাসের চরিত্রে কিছু কিছু পরিবর্তন এসেছিল। একে তো তিনি নড়াচড়ার ইচ্ছা হারিয়েছিলেন, তার উপর আবার বদলে গিয়েছিল তার খাদ্য রীতিও। সম্পূর্ণ বিচ্ছিন্ন সেই জগতে বসে মহাজাগতিক রশ্মি কিংবা জ্যোতিষ্ক খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। তাই তার জন্য বরাদ্দ হয়েছিল সম্পূর্ণ অন্য জিনিস। একটা নির্দিষ্ট সময় অন্তর একজন করে প্রজাকে নির্বাচিত করা হতো এবং তাকে উৎসর্গ করা হতো ডেকাস্টোলাসের উদ্দেশ্যে। নির্বাচিত প্রজাকে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং যতদূর সম্ভব নিখুঁত হতে হতো। প্রথমে নির্বাচিত প্রজাকে স্নান করানো হতো, তারপর তাকে ডেকাস্টোলাসের বেদির কাছে বসিয়ে হাত পা বেঁধে ফেলা হতো। ধারালো ছুরির কোপে কেটে ফেলা হতো তার জিভ, যাতে সে আর্তনাদ করতে না পারে। তীক্ষ্ণ শলাকা দিয়ে ফাটিয়ে দেওয়া হতো তার কানের পর্দা, যাতে কোনো মন্ত্র সে শুনতে না পায়। জল পান করানোর নামে তাকে খাওয়ানো হতো এক ধরনের মাদক, যা তাকে অবসন্ন করে তুলত। এই পুরো কাজটা করার দায়িত্বই থাকত উপাসকদের উপর। এরপর তারা ডেকাস্টোলাসকে আহ্বান করত এবং তিনি গোপন কক্ষ থেকে বেরিয়ে এসে আবির্ভূত হতেন নিজের বেদিতে। প্রজাটি জীবনে প্রথমবার স্বচক্ষে তাকে দেখত, আর সেই শেষবার, কারণ তারপরই শুরু হতো মন্ত্রোচ্চারণ। ডেকাস্টোলাস ক্রমশ কাছাকাছি এগিয়ে আসতেন, করটিতে ছিদ্র করতেন। সেই ছিদ্র দিয়ে ধীরে ধীরে চুষে খেতেন তার মস্তিষ্ক। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে ফিরে যেতেন নিজের কক্ষে। জ্যোতিষ্ক আর মহাজাগতিক রশ্মি ছাড়া আর এই একটা জিনিসই ছিল যা ডেকাস্টোলাস খাদ্য হিসেবে গ্রহণ করতে পেরেছিলেন। সেই মানুষটাকে বাকি জীবনটা কাটাতে হতো মস্তিষ্কহীন হয়ে। ডেকাস্টোলাসকে যে ঠিক কেমন দেখতে হয় বা মন্দিরের ভিতরে ঠিক কোন প্রক্রিয়া সংঘটিত হয়,
এসব সম্বন্ধে সে কাউকেই কিছু বলতে পারত না। সে শুধু শূন্য দৃষ্টি নিয়ে ঘুরে ঘুরে বেড়াত, আর ক্লান্ত হলে পথের ধারেই ঘুমিয়ে পড়ত। কেউ তাকে স্পর্শ করত না। সবার ধারণা ছিল উৎসর্গীকৃতরা পবিত্র হয়ে যায়। তারা বাকি অপবিত্রদের সঙ্গে কথা বলেও না, আর তাদের কোনো কথা শোনেও না। সুতরাং তাদেরকে স্পর্শ করাটাও নিশ্চয়ই সাধারণ মানুষের পক্ষে গর্হিত কাজ। তবে সে খুব বেশি দিন বাঁচতও না। উৎসর্গীকৃত হওয়ার মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই তার শরীরটাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যেত। মৃত্যুর পরে তাদেরকে সমাধি দেওয়া হতো ডেকাস্টোলাসের মন্দিরের পাদদেশে। বিশেষ বিশেষ দিনে উপনিবেশের বাকি বাসিন্দারা সেই সমাধি ক্ষেত্রে গিয়ে ফুল দিয়ে আসত। তারা ডেকাস্টোলাসের উদ্দেশ্যে প্রার্থনা করত। এইভাবেই চলছিল ডেকাস্ট্যান্টের জীবনধারা। বৃহৎ পৃথিবীর সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। সে ছিল পরিচিত পৃথিবীর বুকে লুকিয়ে থাকা আর এক অপরিচিত জগৎ। যারা সমাজের উচ্চ শ্রেণী ছিল, তাদের না ছিল খুব বড় কোনো লক্ষ্য, আর না ছিল ক্রমাগত উন্নত হয়ে ওঠার চাহিদা। তাদের শুধু ছিল নিজেদেরকে টিকিয়ে রাখার আর ক্ষমতা দখলের লড়াই। আর যারা ছিল সাধারণ প্রজাবর্গ, তাদেরও না ছিল কোনো উচ্চাকাঙ্ক্ষা, আর না ছিল বিশেষ কিছু অর্জনের বাসনা। তারা শুধু উপাসকদের নির্দেশ মতো চাষাবাদ, পশুপালন, মেথর বৃত্তি ইত্যাদি নানা রকম কাজ করত এবং তার বদলে প্রয়োজনীয় খাদ্য পানীয় ইত্যাদি পেত। তাদের জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলতে ছিল শুধু 2টো জিনিস: বংশবিস্তার এবং আত্মবলিদান। বংশবিস্তারকে তারা অবশ্য পালনীয় কর্তব্য বলে মনে করত। তাছাড়া সেটার সঙ্গে শারীরিক চাহিদার বিষয়টাও জড়িত ছিল, আর আত্মবলিদানকে তারা ভয় পেত। তবে সমাজে সেটা যথেষ্ট গৌরবময় কাজ হিসেবে বিবেচিত হতো। ফলে প্রত্যেকেই চাইত যে তাদের পরিবার থেকে কারোর না কারোর মস্তিষ্ক ডেকাস্টোলাসের নৈবেদ্য হোক। যদি বাসিন্দাদের মধ্যে কেউ কখনো ডেকাস্ট্যান্ট ছেড়ে পালানোর দুঃসাহস করত, সে কখনোই সফল হতে পারত না। কারণ দরজা খোলার মন্ত্র এবং সেই মন্ত্রের কিলক সবই ছিল কঠোরভাবে সংরক্ষিত। একমাত্র উপাসক ছাড়া আর কারোর পক্ষে সেসবের সন্ধান পাওয়া সম্ভব ছিল না। কঠিন শাস্তি পেতে হতো সেই সব দুঃসাহসীদের। তাদের মাথা কেটে উৎসর্গ করা হতো ডেকাস্টোলাসের পায়ে এবং শরীরটাকে ঝুলিয়ে রাখা হতো প্রকাশ্য স্থানে। সবার চোখের সামনে সেই মুন্ডহীন দেহটা পাতালবাসী পোকাদের খাদ্য হতো। ডেকাস্ট্যান্টের শাসন ব্যবস্থা ছিল গ্রানাইটের থেকেও নিশ্ছিদ্র এবং নিটোল। কিন্তু এই নিশ্ছিদ্র এবং নিটোল ব্যবস্থাতেও একদিন ভাঙন ধরেছিল। উপাসকদের মধ্যে একসময় জেগে উঠেছিল সর্বেসর্বা হওয়ার প্রচণ্ড লোভ। যদিও বাস্তবে ডেকাস্ট্যান্টের মূল চালিকা শক্তি ছিল তারাই। অনেক সময়েই ডেকাস্টোলাসের আদেশকে তারা নিজেদের মতো করে পরিবেশন করত এবং তার নাম করে নিজেদের ভোগ সুখের বন্দোবস্ত করত। তারপরেও সর্বোচ্চ আসনে বসার আকাঙ্ক্ষা একসময় অন্ধ করে দিল তাদেরকে। ষড়যন্ত্র করল তারা। মস্তিষ্কহীন মানুষদেরকেই তারা আবার ধরে ধরে আনতে থাকলো এবং উৎসর্গ করতে থাকলো ডেকাস্টোলাসের প্রতি। ফলত উপযুক্ত খাদ্যের অভাবে একসময় নির্জীব হয়ে পড়তে থাকলেন ডেকাস্টোলাস। আর এইভাবেই একসময় তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লেন। আর তখনই উপাসকরা বুঝতে পারল তাদের ভুল। যখনই ডেকাস্টোলাস নিষ্ক্রিয় হয়ে পড়লেন, তখনই একে একে শুকিয়ে যেতে থাকল তার জলধারাগুলো।
যখনই ডেকাস্টোলাস নিষ্ক্রিয় হয়ে পড়লেন, তখনই একে একে শুকিয়ে যেতে থাকলো সব জলধারাগুলো। জলের প্রচণ্ড আকাল দেখা দিতে লাগলো গোটা শহর জুড়ে। তৃষ্ণায় কাতর হয়ে মানুষই একে অপরকে কেটে তার রক্ত পান করতে লাগলো। যারা প্রসূতি ছিল, তাদের স্বামীরা স্ত্রীর কোল থেকে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরাই স্ত্রীর স্তন পান করতে থাকলো। স্নানাগারগুলো বন্ধ হয়ে গেল, শৌচাগার ভরে উঠল দুর্গন্ধে। উড়ন্ত পাখিরা শুকনো পাতার মতো ঝরে পড়তে থাকলো। পশু খামারে শবের পাহাড় জমে উঠল। নর্দমার নোংরা জল নিয়ে পর্যন্ত মানুষ লড়াই আরম্ভ করে দিল। উপাসকরা খুব চেষ্টা করেছিল ডেকাস্টোলাসকে আবার জাগ্রত করে তোলার, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। অনেক আহ্বান সত্ত্বেও ডেকাস্টোলাস আর কখনো তার কক্ষ থেকে উঠে আসেননি। উপাসকরা দরজা খোলারও বহু চেষ্টা করেছিল, যাতে সাধারণ সব বাসিন্দারা আবার স্বাভাবিক পৃথিবীর বুকে ফিরে যেতে পারে, কিন্তু ওই দরজা সৃষ্টি করেছিলেন স্বয়ং ডেকাস্টোলাস। তাই তাঁর নিষ্ক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে ওই দরজার স্পর্শকাতরতাও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। সব মন্ত্র ব্যর্থ হয়ে গিয়েছিল। ডেকাস্টেন্টের বাসিন্দারা নিরুপায় হয়ে দরজার গায়ে পাথর ছুঁড়তে আরম্ভ করেছিল, কিন্তু সেই সব পাথর সেই আশ্চর্য দরজায় একটা আঁচড়ও কাটতে পারেনি। দ্রুত গতিতে জনশূন্য হয়ে যাচ্ছিল ডেকাস্টেন্ট। সাধারণ মানুষ থেকে শুরু করে উপাসক প্রত্যেকেই একসময় জলের অভাবে ছটফট করতে করতে মারা গিয়েছিল। ডেকাস্টেন্টে কোনো শবভক্ষণকারী প্রাণী ছিল না, ফলে মৃতের স্তূপ জমেছিল চতুর্দিকে। বাতাস ভরে উঠেছিল সব পচার অসহনীয় গন্ধে। শেষ পর্যন্ত পাতাল থেকে কাতারে কাতারে উঠে এসেছিল ছোট ছোট সাদা পোকা। তারাই খেয়ে শেষ করেছিল সেই পচা মাংস। এরপর 100 বছর ধরে পরিত্যক্ত হয়েছিল এই ডেকাস্টেন্ট শহর। নীলাভ আলো থাকা সত্ত্বেও আদিম অন্ধকারে যেন তলিয়ে গিয়েছিল সব প্রাণময়তা। পোকারা আবার ফিরে গিয়েছিল পাতালে। হাড়গুলো মিশে গিয়েছিল মাটির সঙ্গে। পুরু হয়ে ধুলো জমেছিল সর্বত্র। তবে এত কিছুর মধ্যেও বদলায়নি কেবল দুটো জিনিস। এক, মহাজাগতিক স্ফটিক দিয়ে তৈরি সেই সব স্থাপত্যে ক্ষয়ের বিন্দুমাত্র চিহ্নও দেখা যায়নি। আর দুই, সেই নক্ষত্র চক্র ভাস্বর হয়েছিল একই রকম আলোকোজ্জ্বল মহিমায়। ওহ, আর একটা জিনিস ছিল একই রকম। ডেকাস্টোলাসের মন্দিরের আশেপাশের অসংখ্য সিলভার বার্চ গাছ, যারা একসময় অপ্রত্যাশিত অনুপ্রবেশকারীদের থেকে পাহারা দিত মন্দিরকে, তারা ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠছিল। এমন সময় উপস্থিত হয়েছিল এক দুর্লভ যোগ, যে যোগে বহু বছর আগে একদিন শতোৎপাদিত হয়েছিলেন ডেকাস্টোলাস। সেই যোগের পূর্ণাবস্থায় নক্ষত্রচক্র থেকে বিকিরিত হয়েছিল এক বিশেষ রশ্মি, আর সেই রশ্মি আবার সক্রিয় করে তুলেছিল ডেকাস্টোলাসকে। পুনর্জন্ম হয়েছিল তাঁর। গোটা শরীর জুড়ে আবার সক্রিয় হয়ে উঠেছিল। গোটা শরীর জুড়ে আবার সক্রিয় হয়ে উঠেছিল মস্তিষ্ক। স্মৃতিরা ফিরে এসেছিল একে একে। তিনি আবার নিজের বেদিতে এসে বসেছিলেন, যেখানে বসে একদিন তিনি শাসন করতেন তামাম ডেকাস্টেন্ট। তিনি দেখেছিলেন ডেকাস্টেন্টের পরিত্যক্ত রূপ, যে ডেকাস্টেন্টের প্রাণময়তা একসময় তাঁকে মুগ্ধ করত। নিজের প্রতিষ্ঠিত সভ্যতার এমন অবস্থা দেখে তিনি এতই বিমর্ষ হয়ে পড়েছিলেন যে খিদে পর্যন্ত ভুলে গিয়েছিলেন। তবে মহান ডেকাস্টোলাস হাল ছাড়েননি। পাতাল থেকে তিনি তুলে এনেছিলেন দুটো সাদা পোকাকে।
অবশিষ্ট শক্তিপুঞ্জ একত্রিত করে তিনি তাদের পরিণত করেছিলেন দুজন উপাসকে। একজনের নাম দিবর্তায়ন, যে আপনাকে এখানে নিয়ে এসেছিল, আর আরেকজন হলাম আমি, ইরাবান। একদিন আমাদের পূর্বপুরুষরা ডেকাস্টেনকে নিষ্প্রাণ করার অন্তিম ধাপটা সমাধা করেছিল। আবার একদিন আমাদের উপরেই তিনি ডেকাস্টেনকে আগের রূপে ফিরিয়ে নিয়ে যাওয়ার ভার দিয়েছিলেন। একজোড়া উজ্জ্বল সবজেটে চোখ ভেসে উঠছিল আমার মানসপটে। আত্মস্থ স্বরে আমি জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, দিবর্তায়ন কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। ইরাবান কোনো উত্তর দেয়নি, বরং আমাকে উদ্দেশ্য করে সে আরেকটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল। আপনি কি ডেকাস্টোলাসের মন্দিরে যেতে চান? চিরকাল আমি যে কোনো রকম ধর্মীয় ব্যাপার থেকে দূরে থেকেছি। স্থাপত্য শৈলী পর্যবেক্ষণ করবার জন্য হয়তো অনেক ধর্মস্থানে দীর্ঘ সময় কাটিয়েছি, কিন্তু অদেখা কারোর পায়ে নিজের সব কামনা, বাসনা, আশা, ভরসা অর্পণ করে নিশ্চিন্ত হওয়ার জন্য সেখানে যাওয়া, কিংবা তাকে সন্তুষ্ট করবার জন্য অযৌক্তিক কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া, এ ছিল আমার কল্পনারও অতীত। তবু ইরাবানের এই প্রস্তাবে আমার দ্বিমত হওয়ার কোনো প্রশ্নই ছিল না। যুগ যুগ ধরে রহস্যের মেঘের ওপারে থাকা ডেকাস্টোলাসের মন্দির যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম পথে। তখনও মাথার ওপরে একইভাবে ভাস্বর ছিল নক্ষত্র চক্র। দিবর্তায়নের চিহ্ন দেখা যাচ্ছিল না কোথাও। তবে আমি তাকে নিয়ে খুব বেশি চিন্তিতও ছিলাম না। আমার চেতনাকে অধিকার করে রেখেছিল ঘটিতব্য কোনো অলীক কর্মকাণ্ডের কল্পনা। আমি সবকিছু জানতাম, অথচ আমি কিছুই জানতাম না। অনেক পথ, অনেক মোড়, অনেক বাঁক পেরিয়ে আমরা উপস্থিত হয়েছিলাম অত্যুচ্চ এক স্থাপত্যের সামনে। মাটি ফুঁড়ে যেন উঠে এসেছিল পাতাল লোকের কোনো দৈত্য। অটল মহিমা এসে দাঁড়িয়েছিল যুগ যুগ ধরে। সেই স্থাপত্যের আকার ছিল নিটোল একটা চোঙের মতো। কিছু দূর অন্তর অন্তর বেরিয়ে এসেছিল মোষের শিঙের মতো দেখতে অংশ। প্রত্যেকটা অংশের উপর স্থাপন করা ছিল অলৌকিক প্রাণীদের মূর্তি। স্থাপত্য জুড়ে খোদাই করা ছিল অসংখ্য অজানা অক্ষর। অক্ষরগুলো ছিল ভাস্বর, যেন তারা স্নিগ্ধ জ্যোতির ছদ্মবেশে প্রকাশ করছিল গুপ্ত সংকেত। ছোট ছোট জানালা দিয়ে বেরিয়ে আসছিল টুকরো টুকরো হলুদ আলো, যেন সেই মন্দির তার হাজার হাজার চোখ মেলে নজর রেখেছিল সবার ওপরে। নিখুঁতভাবে তৈরি ধাপ ধাপ সিঁড়ি উঠে গিয়েছিল তার শরীরে পাক খেতে খেতে। মন্দিরের শীর্ষবিন্দুকে আচ্ছন্ন করে রেখেছিল জমাট মেঘের মতো কিছু একটা। সেদিকে তাকালেই মনে হচ্ছিল সেই মন্দির আসলে যেন ছিল স্বর্গ আর মর্তের সংযোগ রক্ষাকারী সেতু। মন্দিরের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য আয়তাকার স্ল্যাব। বহু বছর আগে হয়তো তাদের নিচেই একদিন শোয়ানো হয়েছিল হতভাগ্য মস্তিষ্কহীনদের শরীর। এখন হয়তো ওদের শূন্য গর্ভগুলো সাদা পোকাদের বাসস্থান। স্ল্যাবের ফাঁকে ফাঁকে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিল সিলভার বার্চরা। মৃতের জগতে তারাই যেন ছিল একমাত্র জীবিত সত্তা। আমরা সিঁড়ি ভাঙতে শুরু করেছিলাম। পলকের জন্য আমার মনে পড়েছিল নিজের ঘরের কথা। সেখানে পৌঁছানোর জন্য আমাকে বহু সিঁড়ি ভাঙতে হতো। অনেক সময় ক্লান্তিতে পা দুটো স্তব্ধ হয়ে যেতে চাইতো। মনে হতো এই শেষ ধাপ, এবার হয়তো আমি মাথা ঘুরে পড়ে যাব, গড়াতে গড়াতে পৌঁছে যাব একেবারে নিচে। তবুও নিজের ঘরে পৌঁছানোর আকাঙ্ক্ষা আমাকে শেষ পর্যন্ত হাঁটিয়ে নিয়ে চলত। প্রতি পূর্ণিমায় যখন গোল চাঁদ উঠত, আকাশ শরীরে জড়িয়ে নিত তারার সাজ, কেউ স্নিগ্ধ আলো ছিটিয়ে দিত বচদের মাথায় মাথায়, তখন সেই দৃশ্য দেখতাম আমি সারা রাত জেগে। একবারের জন্য নিচে তাকিয়েছিলাম আমি। সেখানে জমাট হয়েছিল অন্ধকার। হয়তো সেই অন্ধকারের মধ্যেই জলের অনুসন্ধান করে বেড়াচ্ছিল বহু প্রেতাত্মারা। হয়তো সেই অন্ধকারের মধ্যেই
হারানো মস্তিষ্ক খুঁজে বেড়াচ্ছিল বহু প্রেতাত্মারা। এক সময় আমরা প্রবেশ করেছিলাম একটা বহু কৌণিক ঘরে। সেই ঘরের ছাদ ছিল মসৃণ, দেওয়ালে মৌচাকের মতো ষড়ভুজাকার নকশা করা ছিল। মোটা মোটা 16টা স্তম্ভ ধারণ করে রেখেছিল ছাদকে। ঘরের মাঝখানে ভাসমান ছিল শূন্য একটা বেদি। চারপাশের অজস্র ফোকর দিয়ে নীলাভ আলো এসে প্রবেশ করেছিল সেই ঘরে। সম্ভবত সেই শীর্ষ দেশকে চক্রাকারে ঘিরে রেখেছিল নক্ষত্র চক্র, কারণ সেই ঘরে আলোর ঔজ্জ্বল্য ছিল অত্যন্ত তীব্র। বেদিটাকে ঘিরে রেখেছিল এক বৃত্তাকার রেখা। মৃদু হলুদ রঙের আলো বিকিরিত হচ্ছিল সেই রেখা থেকে। আমরা থেমে গিয়েছিলাম সেই রেখার থেকে কয়েক হাত দূরে। আমার শরীর ঝিনঝিন করছিল। বোধহয় ওই জলের সঙ্গে আমাকেও কিছু খাওয়ানো হয়েছিল। ইরাবানের মাথা সোজা ছিল, মেঝের সঙ্গে সমকোণে ছিল থুতনি, দুহাত প্রসারিত হয়েছিল সামনের দিকে। ঘরের যে বাতাস হয়তো নিজের জায়গা থেকে নড়েনি সহস্রাধিক বছর, সেই বাতাসের বুকে হিল্লোল তুলেছিল আদিম এবং অপার্থিব শব্দেরা। অজান্তেই আমি বুকের কাছে দুহাত জড়ো করে ফেলেছিলাম। বেদির পিছনে ঠিক কি হচ্ছে সেটা উঁকি দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আসলে আমি খুঁজছিলাম সেই মহাজাগতিক সত্তাকে, হাজার হাজার বছর আগে ওই বেদিতে আসীন হয়ে যিনি তামাম ডেকাস্ট্যান্টের ভাগ্য নির্ধারণ করতেন। সম্ভবত সেই বেদির নিচেই ছিল গুপ্তকক্ষ, যেখানে সহস্রাধিক বছর ঘুমিয়েছিল কেউ। ইরাবানের শব্দেরা খুলে দিয়েছিল সে গুপ্তকক্ষের মুখ, ডেকেছিল তাকে। হলুদ রেখা আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। দেওয়ালের প্রকোষ্ঠগুলোতে ফুটে উঠেছিল আশ্চর্য সব রেখাচিত্র। কোনো বইতে, কোনো গুহায়, কোনো ধর্মস্থানে আমি ওরকম রেখাচিত্র দেখিনি। গোটা ঘর যেন থরথর করে কাঁপছিল, কেঁপেই চলেছিল। আমার মনে হচ্ছিল আমি একটা দানবাকৃতির হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ঢুকে পড়েছি, যে হৃৎপিণ্ডটা অতি দ্রুত স্পন্দিত হচ্ছে। এমন সময় বেদির পিছন থেকে উঠে এসেছিল হলুদ রঙের থলথলে মাংসের মতো দেখতে এক বিশালাকার পিণ্ড, যে হয়তো ইচ্ছা করলেই অধিগ্রহণ করে ফেলতে পারত গোটা মন্দির। প্রতিটা কোণেনিকায় ছিল দুটো করে মণি, যাদের তীক্ষ্ণ দৃষ্টির অগোচর বলে হয়তো কিছুই ছিল না। সূক্ষ্ম রেশমের মতো অসংখ্য দীর্ঘ দীর্ঘ পুচ্ছ বাতাসে ভেসেছিল আশ্চর্য মহিমায়, যেন তারা হাজার হাজার আলোকবর্ষ দূরের নক্ষত্র থেকে শক্তি শোষণ করছিল অবলীলায়। সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠেছিল ইরাবান, আসুন প্রভু, আসুন, গ্রহণ করুন প্রভু, গ্রহণ করুন। ঠিক সেই সময় আমি আবার মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করেছিলাম। আমার নরম মস্তিষ্ক যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। ঘিলু গলে পড়তে চাইছিল নাক কানের ছিদ্র দিয়ে। কপাল চেপে ধরেছিলাম আমি। কাটা কলা গাছের মতো মেঝেতে লুটিয়ে পড়তে চাইছিল আমার সারা শরীর। অসংখ্য বুদবুদ ভেঙেছিল গোটা ঘর জুড়ে। আপনি থেকে সরাসরি তুমি হয়ে গিয়েছিলাম আমি। যাও আগন্তুক, এগিয়ে যাও, দ্বিধা রেখো না। প্রভুকে উৎসর্গ করো তোমার সৃজনশীল মস্তিষ্কের একাংশ। আবার প্রভু পুষ্ট হন, তাঁর মহিমা সুপ্রতিষ্ঠিত হোক। আবার নতুন করে তিনি বিস্তার করুন তাঁর সাম্রাজ্য। ভয় নেই আগন্তুক, তিনি তোমাকে সম্পূর্ণ মস্তিষ্কহীন করবেন না, বরং তার দেহ রসের সংস্পর্শে তুমি লাভ করবে নবজীবন। হয়ে উঠবে তাদের একজন, যাদেরকে নিয়ে তিনি স্থাপন করবেন তার নতুন রাজপাট। এগিয়ে যাচ্ছিলাম আমি।
অথচ এগোনোর ইচ্ছা আমার ছিল না। আমি চাইছিলাম পিছু হটতে, সিঁড়ি বেয়ে নেমে আসতে, সেই সেই মন্দির থেকে বহু দূরে পালাতে, কিন্তু কিন্তু আমি ছিলাম অক্ষম। অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম সুতো যেন অমোঘ আকর্ষণে টেনে নিয়ে চলেছিল আমায়। আমার চোখের সামনে গর্জন করে উঠেছিল গাঢ় অন্ধকার সমুদ্র। প্রচন্ড যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল মাথার ভিতরটা, স্মৃতি মুছে যাচ্ছিল দ্রুত বেগে। আমি বোধহয় তলিয়ে যাচ্ছিলাম থলথলে মাংসের গভীরে। তাদের চাপে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। খুব খুব সূক্ষ্ম কিছু একটা আমূল ঢুকে যাচ্ছিল আমার মস্তিষ্কের কেন্দ্রদেশ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমি কি ক্ষণিকের জন্য মারা গিয়েছিলাম? আমি কি কোনো মহাজাগতিক শক্তির কাছে বশীভূত হয়ে গিয়েছিলাম? আমি কি মহা পৃথিবীর রহস্যময় কোনো সময় সরণি বেয়ে হাঁটতে শুরু করেছিলাম? আমি কি চেতনার সঙ্গে সঙ্গে নিজের সমস্ত স্মৃতি এবং বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম? সম্বিত ফেরার পর আমি নিজেকে সেখানেই আবিষ্কার করেছিলাম, যেখানে দিবর্তায়নের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। আমার চোখের সামনে স্থির হয়েছিল নক্ষত্র খচিত আকাশ। আমার শরীরের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল কাদা থেকে উঠে আসা কীট পতঙ্গরা। হাত পা জমে অসাড় হয়ে গিয়েছিল, দীর্ঘদিন বরফের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহের মতো। কোথাও অলীক কিছুর অস্তিত্ব ছিল না, কোনো অস্বাভাবিক কিছুর কোনো চিহ্ন ছিল না কোথাও। সবকিছু যেন ওইভাবেই স্থির হয়েছিল যুগ যুগ ধরে। শুধু আমি আচমকা ভূমিষ্ঠ হয়েছিলাম ভূমির গর্ভ থেকে। ওভাবেই বহুক্ষণ শুয়েছিলাম আমি, আমার চেতনাকে নিয়ে যেন বাস্তব আর পরাবাস্তব মিলে দড়ি টানাটানি শুরু করে দিয়েছিল। চুপচাপ থাকা ছাড়া সেই দড়ি টানাটানিতে আমার কোনো ভূমিকা ছিল না। তবে ক্রমশই বাস্তবের জোর বাড়ছিল এবং আমি তাকেই সত্য বলে বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপর ধীরে ধীরে একসময় উঠে বসেছিলাম। কোন রকমে পথ চিনে চিনে ফিরে গিয়েছিলাম নিজের ঘরে। ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছিলাম বিছানায়। তবে সেই রাতে আমার আর ঘুমানো হয়নি। অসহনীয় মাথা যন্ত্রণা আমাকে ঘুমোতে দেয়নি। সারা রাতটা আমি কাটিয়েছিলাম ছটফট করে। তবে সেদিনের পর থেকে বদলে গিয়েছিল আমার জীবন। সিলভার বার্চগুলো ক্রমাগত এগিয়ে আসছে দুর্গের আরো কাছে। ক্রমশ বন্ধ করে দিচ্ছে ওরা প্রবেশ নির্গমনের পথ। তাদের শিকড় চারিয়ে যাচ্ছে মাটির গভীরে। অজগর যেমন নিবিড় ভাবে জাপটে ধরে তার শিকারকে, তেমন ভাবে তারাও আঁকড়ে ধরছে দুর্গের ভিত। কিছুদিন পর থেকে হয়তো আর বাইরে বেরোতে পারবো না আমি। অবশ্য তাতে কি আমার খুব কিছু আসবে যাবে? বোধ হয় না। বাইরে বেরোনোর প্রয়োজন আমার জীবন থেকে ফুরিয়ে গেছে। এখন আমি আর অনুসন্ধান করি না। তার পরিবর্তে সারাদিন আমি কাটিয়ে দিই ছবি এঁকে এঁকে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, ক্যানভাসের পর ক্যানভাস। আঁকতে আঁকতে রং ফুরিয়ে যায়, খুলে পড়ে তুলির রোঁয়াগুলো, তবু আমি এঁকে চলি। কখনো ফুল পাতা আগাছা থেঁতলে রং তৈরি করে নিই, কখনো মাথার চুল ছিঁড়ে তুলিতে গুঁজে দিই। এসব উপকরণ দিয়ে হয়তো খুব সুন্দর ছবি আঁকা সম্ভব হয় না, তবুও যা আঁকা হয় তা একেবারে ফেলনাও হয় না। অন্তত আমার ভিতরে হাহাকার করতে থাকা শিল্পীর তৃষ্ণা তো তাতে মিটে যায়। না, সেই দরজার ছবি আমি আর আঁকি না, বরং আমি আঁকি ডেকাস্ট্যান্ট শহরের ছবি। সেই সব অলীক স্থাপত্য, সেই পান্থশালা, মসৃণ পথঘাট, অলৌকিক নক্ষত্রচক্র, দিবর্তায়ন, ইরাবান, ছাদ থেকে ঝুলে থাকা প্রাণীরা। তবে এখন আর আমাকে দিয়ে কেউ ছবি আঁকাতে চায় না, কারণ
এই সব ছবি ছাড়া অন্য কিছু আমি আর আঁকতে পারি না। দুর্গ শীর্ষের সেই ঘরেই আমার গোটা দিন কেটে যায়। কোনো কোনো দিন তো জানালা দিয়ে বাইরের দিকে তাকানোর অবকাশটুকুও পাই না। আমার অগোচরেই শেষ হয়ে যায় পালা বদলের খেলা। তবে কখনো কখনো যখন মুক্ত বাতাসের জন্য বুকের ভিতরে দাবানলের মতো হাহাকার জ্বলে ওঠে, তখন আমি বেরিয়ে পড়ি, নদীর তীরে গিয়ে বসেই থাকি ততক্ষণ যতক্ষণ না সূক্ষ্ম পর্দা নামার মতো অতর্কিতে রাত্রি নেমে আসছে। তবে আমি আর তিবর্তায়ন বা ইরাবানের জন্য অপেক্ষা করি না। আমি জানি ওরা আর আসবে না, কখনো আসবে না। আমার সঙ্গে ওদের যা কিছু প্রয়োজন ছিল সব মিটে গেছে। ওরা এখন অন্য কারোর কাছে যাবে। আমি বুকের কাছে হাঁটু ঠেকিয়ে বসে থাকি, কাদা খুঁচিয়ে খুঁচিয়ে সাদা পোকাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, যেন তাদের কাছে আমি ফেলে এসেছি খুব খুব গুরুত্বপূর্ণ কিছু। এরপর রাত্রি নামে এক সময়, ধূসর মেঘেরা উড়ে যায় দল বেঁধে, তারারা ফুটে ওঠে একটা একটা করে, আকাশ জুড়ে লেখা হয় অলিক ভাষ্য। তবে আমি এখন সেই ভাষ্যের কিছু কিছু পড়তে পারি। লঘু পায়ে আমি আবার ফিরে আসি নিজের ঘরে। জানালা দিয়ে জ্যোৎস্না কিংবা অন্ধকার এসে পড়ে, জীবন্ত হয়ে ওঠে দেওয়ালে আঁকা দরজা। আপনা আপনি খুলে যায় তার পাল্লা, আমাকে আহ্বান করে ডেকা স্ট্যান্ড। আমি ঢুকে পড়ি, নিজেই পৌঁছে যাই ইরাবানের পান্থশালার সেই ঘরে, যেখানে আগে থেকেই ঝুলে আছে কেউ কেউ। অবিকল টিকটিকির মতো আমিও দেওয়াল বেয়ে ছাদে উঠে যাই, এক টানে শরীর থেকে খুলে ফেলি চামড়ার আবরণ। তারপর সেই ছাড়িয়ে ফেলা চামড়ার মধ্যেই দলা হয়ে শুয়ে পড়ি। আমার শির দ্বারা সুরের মতো আঁকড়ে ধরে ছাদ। মাতৃ জঠরে থাকা শিশুর মতো নিশ্চিন্তে আমি ঝুলে থাকি যতক্ষণ না সূর্যের আলো এসে আমার ঘুম ভাঙাচ্ছে। ঘুম ভাঙার পর আমি নিজেকে প্রতিবার পুরনো চেহারায়, নিজের ঘরে, নিজের বিছানায় খুঁজে পাই। ঝুলে ঝুলেই আমি সারা রাত স্বপ্ন দেখি। না, আমি সেই দরজার স্বপ্নও দেখি না, সেই তৃষ্ণার্তদের স্বপ্নও দেখি না ইরাবান কিংবা দিবর্তায়নকেও। এখন এক নতুন স্বপ্ন এসে অধিগ্রহণ করে আমার চেতনা। চোখের পাতা নামতে না নামতেই আমার উপরে চেপে বসে গাঢ় অন্ধকার। একদলা লবণের মতো আমি দ্রবীভূত হয়ে যাই সেই অন্ধকারে। বাস্তব পৃথিবীর নক্ষত্রমণ্ডলী কিংবা কল্পলোকের নক্ষত্র চক্র সব প্রভাময় হয়ে থেকে যায় দৃষ্টির অন্তরালে। তারপর সেই অন্ধকারের বুকে একসময় ফুটে উঠতে থাকেন মহান ডিকাস্টলাস। তার চোখগুলোকে অসংখ্য নক্ষত্রের মতো মনে হয়, তার পুচ্ছগুলোকে সুদীর্ঘ ছায়াপথের মতো মনে হয়, তার শরীরটাকে নতুন কোন সৌরজগতের মতো মনে হয়। আমি মাথার মধ্যে অনুভব করি তার তীব্র দংশন। সারা রাত আমি কাতরাতে থাকি প্রচন্ড যন্ত্রণায়। তবে আমি জানি অপেক্ষার কিছুদিনের। যখনই তিনি যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলতে পারবেন, উপযুক্ত সংখ্যক প্রজা সংগ্রহ করে ফেলতে পারবেন, তখনই আবার পাকাপাকি ভাবে খুলে যাবে ডেকা স্ট্যান্ডের দরজা। সিলভার বার্চদের উদ্যত শিকড় ধসিয়ে দেবে দুর্গের মহিমান্বিত অবয়ব। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্রতিটা ইট, কাঠ, পাথর, যুগ যুগ ধরে যারা প্রায় অক্ষত হয়ে টিকে আছে বহু অজানিত ইতিহাসের একমাত্র সাক্ষী হয়ে। মাটির অনেক গভীরে লুকিয়ে থাকা দেহাবশেষগুলো গুঁড়িয়ে মিশে যাবে মাটিরই সঙ্গে। কিন্তু আমি সেসবের জন্য শোকতপ্ত হব না, কারণ সেই অলিক দরজা দিয়ে প্রবেশ করতে হবে আমাকে
হতে হবে ডেকাস্ট্যান্টের স্থায়ী নাগরিকদের একজন। আমাকে তার কীর্তি কথা আঁকতে হবে মন্দির গাত্র জুড়ে, যাতে মন্দিরে আগত প্রত্যেকটা মানুষ দেখতে পায় তার অমর গৌরব গাথা। আর তারপর শুনলেন গল্প ইরাবানের পান্থশালা। গল্প পাঠে ছিল অভিষেক, অন্যান্য ভূমিকায় দৈবর্তায়ন কুন্তল এবং ইরাবানের ভূমিকায় ইন্দ্রনীল ভাদুরী। পোস্টার ডিজাইন দীপক অধিকারী, নির্দেশনা টিম বিভা ক্যাফে, প্রযোজনা বিভা পাবলিকেশনস। আমাদের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেয়ে যান চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।